শিবিরের রাকসুর ভিপি এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, তাদেরকে কি আসলে গ্রেপ্তার করা উচিত কিনা উস্কানি দেবার জন্য? তো বন্ধ করার কথা যিনি বলছেন তার এই বক্তব্যটা অগণতান্ত্রিক, কিন্তু এটা তো ক্রিমিনাল অফেন্স না, তাই না? ছায়ানটুটি তছনছ করে দিতে বলেছেন। ধরেন যে আপনি প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে 100 লোক গেছে, 200 লোক গেছে, তার মধ্যে একজন ছাত্র শিবিরের ছিল, তাহলে তো আপনি এইটার কারণে ছাত্র শিবিরের প্রতি আঙুল তুলতে পারেন না, তাই না? যেই সংগঠন প্রতিষ্ঠান ভাঙতে বললেন সেগুলোতেই ভাঙচুর করা হলো, কেন ক্রিমিনাল লায়াবিলিটি আসবে না? কিছুদিন আগে যেমন আনিস আলমগীর গ্রেপ্তার হলেন সাংবাদিক, তিনি নাকি উস্কানি দিচ্ছেন। এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। এখানেও একটা উস্কানি, এখানেও উস্কানি, মানে কে ন্যায় পরায়ণতা বজায় রাখে, কোন পত্রিকা, কোন টেলিভিশন? না, ধরেন যে কেউই করে না, তো তাহলে আপনি কি সবাইকে সমালোচনা করবেন? সবাইকে আমরা একটু ভেঙে চুরে পুড়িয়ে একটু, বা সেটার পেছনে একটা নৈতিক জাস্টিফিকেশন তৈরি হতে পারে না, আমি তো ভাঙচুরের পক্ষে বলি না, আমি তো গ্রিভেন্সের জাস্টিফিকেশন হয়। অফ কোর্স মানে আমাদের সকল গণমাধ্যমের বিরুদ্ধে একটা গ্রিভেন্স থাকা জাস্টিফাইড। আপনি কখনো শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই কেন? তারপরে আপনার দেখার পর আপনার কলিগদের প্রতি আপনার বিমর্ষা তৈরি হয় না তাদের প্রশ্ন শুনে? একদম অবশ্যম্ভাবী। কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে? জরুরি ছিল না করেন, কিন্তু ধরেন নৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে মানে সংক্ষুব্ধ হয়ে ওঠা, যারা দেখেন আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদ আমাদের দেশের 50 বছর পিছায় দিছে, যারা এটারে আপনার হচ্ছে বাতাস দিয়া পানি দিয়া এটারে বড় করছে, আমি অফকোর্স তাদের ব্যাপারে সংক্ষুব্ধ হব। খুবই আনফরচুনেটলি কিন্তু যেদিকে আসলে স্রোত যায় সেদিকেই তারাও যায়, বাতাসটা সেদিকেই যায়। ধরেন তারেক রহমান ফিরল, একটা বিশাল ঘটনা, কিন্তু সেখানে যেই রকম গণমাধ্যমের কভারেজ দেখা গেল, এখন সে প্রথম আলো আপনি দেখেন যে তারেক রহমান কি পরিমাণ প্রেস করতেছে। আগেও যেটা করছে এটাও সাংবাদিকতা ছিল না, এখনো যেটা করতেছে এটাও সাংবাদিকতা। সকল গণমাধ্যম করেছে, কে করে না? জবাবদিহিতার জায়গায় না আনতে পারি তাহলে তো এই কালচার কখনো পরিবর্তন হবে না। আগে তারা হচ্ছে আপনার হাসিনার দালালি করত, এখন যারা ক্ষমতা আসবে তাদের দালালি করবে, এবং আগের চেয়ে 10 গুণ বেশি দালালি করবে। প্রায় 18 বছর পর তারেক রহমান ফিরলেন দেশে। তাকে স্বাগত জানাতে বিশাল জনসমুদ্র, জনতার উদ্দেশ্যে তাঁর বক্তব্য কতটা ভাবাচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল জামাতকে? প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচিতে হামলায় শিবিরের নেতৃত্ব যারা আহ্বান জানালেন, তাদের সেই উস্কানিকে কেন স্লিপ অফ টাং বলছে জামাতের এই ছাত্র সংগঠন? হামলাকারীরা অপরাধী হলে কেন নির্দেশদাতারা নয়? কেন ইনকিলাব মঞ্চ হাদির খুনিদের ক্রসফায়ারের শঙ্কা জানাচ্ছে? কেন অশ্লীল গালি হয়ে উঠেছে তাদের স্লোগান? এসব নিয়ে কথা বলতে আমার আজকের অতিথি শিবিরের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। জি শারমিন, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। একদম শুরু করি কথা, এই বিষয়টি নিয়ে আপনি কথাও বলেছেন এই সময় সবচেয়ে মনে হয় বাংলাদেশে আলোচনায় একদম প্রথমে, সেটি হচ্ছে দীর্ঘ প্রায় 18 বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন, এবং মানে তিনি আসার পরে আপনার কি মনে হয়, মানে অনেক কিছু আগে থেকে জল্পনা কল্পনা হচ্ছিল, কি পরিবর্তন হলো দেশের রাজনীতিতে, বা নিকট ভবিষ্যতে কেমন পরিবর্তন দেখতে পান? এবং তিনি যে বললেন আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিং এর মতো একই সুরে তিনি বলছিলেন, আপনারা মানে আপনি কি বার্তা পাচ্ছেন এখান থেকে? আমার বোধ হয় যে প্রথম হলো তারেক রহমান যে বাংলাদেশে ফিরছেন, এটা নিয়ে তো এক ধরনের সন্দেহ সংশয় ছিল, তাই না, যে উনি কেন ফিরতেছেন না। বিশেষ করে ওনার মা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন ওনার ফেরাটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছিল, কিন্তু সেই সময় আমরা দেখছি যে উনি ফিরেন নাই, এবং উনি একটা ফেসবুক স্ট্যাটাসে খুব অ্যাম্বিগুয়াস বক্তব্য দিচ্ছেন যে ওনার ডিসিশন ওনার একার না, আরো অনেকে মেক করবে। তো সেটা জনমনে একটা প্রশ্ন তুলছে যে ওনার ডিসিশন আসলে কে নেয়। তো সেই জায়গা থেকে উনি এখন যেহেতু দেশে আসছেন, তো আমাদের সেই সন্দেহ এবং সংশয় এই জায়গাগুলো গণপরিসর থেকে অনেকটা চলে যাবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ওনার আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড হলো উনি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, এবং প্রোভাইডেড দ্যাট যে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং উনি বিএনপিকে অসুস্থ অবস্থায় নেতৃত্ব দিতে পারতেছেন না, সেই অবস্থায় তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন একটা লম্বা সময়। কাজে উনি যদি দেশে আসেন এবং বিএনপিকে নেতৃত্ব দেন, এটা পজিটিভ, কারণ বিএনপি এখন একটা বড় পলিটিক্যাল পার্টি। আগামী দিনে যেই দুইটা পলিটিক্যাল পার্টি আমাদের নির্বাচনে মূল কন্টেস্ট করবে ক্ষমতায় যাওয়ার জন্য, তার মধ্যে বিএনপি একটা। কাজে উনি যদি দেশে আসেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন, আমি মনে করি বিএনপির জন্য এটা ভালো, এবং তার কনসিকুয়েন্স আমাদের দেশের ক্ষেত্রেও আছে। এবং আরেকটা অত্যন্ত বড় ডাইমেনশন হলো যে তারেক রহমান নিজে ফ্যাসিবাদের ভিকটিম। উনি শারীরিকভাবে নির্যাতন হয়েছেন যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট আসছে, আর্মি এখানে একটা শ্যাডো গভর্নমেন্ট পরিচালনা করছে, তখন উনি নির্যাতিত হয়েছেন। তারপরে উনি যখন দেশের বাইরে চলে যান, শেখ হাসিনার পুরোটা সময় কিন্তু উনি দেশে আসতে পারেন না। মানে ফ্যাসিবাদের সরকার।
আপনি অগণতান্ত্রিক সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার আমি বলবো না, ফ্যাসিবাদের অগণতান্ত্রিক ভিকটিম সরকার বলছিলেন ছিল। তো জি হ্যাঁ, কিন্তু তারপরে যখন শেখ হাসিনার গভর্নমেন্ট আসলো, এই সময় কিন্তু তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই, তাই না? ওনার ওনার ব্যাপারে ইনজাংশন জারি হয়েছিল, ওনার কথা আপনার যাতে মিডিয়া আমাদের কাছে না পৌঁছায় সেটার ব্যাপারে ইনজাংশন জারি হয়েছে। তো এই যে একটা অপারেশনের মধ্যে উনি ছিলেন, ওনার গণতান্ত্রিক অধিকার আপনার ক্ষুণ্ণ হয়েছে, সেই জায়গা থেকে উনি দেশে ফেরত আসছেন একটা লম্বা সময় পরে। আপনি দেখছেন যে উনি উনি দেশের মাটি টাচ করতেছেন, তাই না? খুব খুব ইমোশনাল একটা জায়গা। এবং ডেফিনেটলি উনি যখন ওনার মাকে দেখছেন, এটা আরেকটা ইমোশনাল জায়গা। তো এটা আমি মনে করি যে মানে দ্যাটস আ ভেরি ভেরি বিগ পয়েন্ট অফ ভিউ। আর উনি ওনার বক্তব্য খুব অল্প পরিসর বক্তব্য ছিল, 15-16 মিনিটের একটা বক্তব্য। তো এই সময়ের মধ্যে তো অনেক কিছু বলতে পারবেন না, কিন্তু উনি একটা ভিশনারি লিডারশিপ দেখাইছেন যে উনি সামনের দিনে এই দেশকে পরিবর্তন করতে চান। উনি বলছেন উই হ্যাভ এ প্ল্যান। এটা একটা ধরেন মোটিভেশনাল বক্তব্য, উনি প্ল্যানের ব্যাপারে বলছেন। কিন্তু আমরা যদি সাবস্টেন্সিয়ালি দেখতে চাই, তাহলে আপনি বিএনপির প্ল্যান কয়েকটা জায়গা থেকে বুঝতে পারবেন। একটা হলো বিএনপির 31 দফা কর্মসূচি, এটা বিএনপির একটা প্ল্যান। নির্বাচনকে সামনে রেখে ওনারা অনেকগুলো বক্তব্য দিতেছেন, তাই না? বিভিন্ন সেক্টর ব্যক্তি বক্তব্য দিতেছেন। এটার মধ্য দিয়ে আমরা একটা প্ল্যান বুঝবো যে বিএনপি আসলে কি কি করতে চাইতেছে। আর বিএনপির আরেকটা প্ল্যান আমরা বুঝবো, সেটা হলো যে আপনার ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, সেখানে বিএনপির পজিশন কি, সেটার মধ্য দিয়ে আমরা আমরা এই প্ল্যানটা বুঝবো। আমি বিএনপির সংস্কার প্রস্তাবে বিএনপির যে পজিশন, এটার একজন ক্রিটিক সমালোচক। প্রচুর জায়গায় বিএনপির পজিশনের সাথে আমি ডিসএগ্রি করি। জি, অনেক ধন্যবাদ। আপনি আসলে যেই দেশে বিদেশে সাড়া ফেললো তারেক রহমানের ফেরাটা এবং যে বিশাল জনসমুদ্র দেখা গেল, আপনি মানে জামাতের একজন সমর্থক হিসেবে বা তার ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হয় এটি আসলে জামাতের জন্য কেমন বার্তা দিচ্ছে? আমি তো অত্যন্ত ভালো বার্তা। তার কারণ হলো যে আমাদের এখন রাজনৈতিক যে স্পেস, সেই স্পেসে বিএনপি এবং জামাত একজন আরেকজনের সাথে আপনার কম্পিটিশন করতেছে। এই কম্পিটিশনটা যত আপনার ক্লোজ হবে, যত একজন আরেকজনকে প্রেসারে ফেলবে, তত এই রাজনৈতিক দলগুলো নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা কম্পিটিশন করবে। ক্লোজ হলো নাকি কম্পিটিশনটার মানে দূরত্বটা বেড়ে গেল তারেক রহমানের সাথে? না, আমি আমি মনে করি তারেক রহমান আসার ফলে কম্পিটিশনটা আরো ভালো হয়েছে। তার কারণ হলো তারেক রহমানের অনুপস্থিতিতে আপনার বিএনপির কোনো সর্বজন গ্রাহ্য নেতৃত্ব ছিল না। বিএনপির আপনি দেখবেন যে বিএনপি লিডার এক একজন এক এক কথা বলে এবং স্ক্যাটার্ড একটা কথা বলে। সেই জায়গা থেকে জামাতের ডাক্তার শফিকুর রহমান তুলনামূলকভাবে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা লিডারশিপ হিসেবে আসছে। তো এই জায়গায় আমি মনে করি তারেক রহমান আসার ফলে এখন বিএনপি জামাতের জন্য আপনার একটা হাই বার সেট করবে, আবার জামাত বিএনপির জন্য একটা হাই বার সেট করবে এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে। এবং সেই জায়গা থেকে আমি আগামী নির্বাচন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে দেখার জন্য অপেক্ষা করতেছি। তো আমি মনে করি যে তারেক রহমানের আসার মধ্য দিয়ে রাজনৈতিক সিচুয়েশন মোর কম্পিটিটিভ হয়েছে। এবার একটু মানে খুব 1-2 লাইনে উত্তরটা শুনি যে শিবিরের কেন্দ্রীয় সম্মেলন হলো, সেখানে নতুন নেতৃত্ব আসলো, সভাপতি সেক্রেটারি জেনারেল নির্বাচন মানে তারা আসলেন, নতুন নতুন নেতৃত্ব আসলো। কি কেমন হলো নতুন নেতৃত্ব? দেখেন, ছাত্র শিবিরের একটা অসাধারণ জিনিস হলো যে ছাত্র শিবির একটা নিয়মতান্ত্রিক নেতৃত্ব গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে। যে ছাত্র শিবিরের জন্ম থেকে আজকে পর্যন্ত আপনার প্রতি বছর তারা কিন্তু ইয়ারলি সদস্য সম্মেলন করে এবং সেখানে ভোটের মধ্য দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি কখনো 1 বছরের জন্য নির্বাচিত হয়, কিন্তু দেয়ার আর সাম এক্সাম্পল যেখানে একই ব্যক্তি পরপর 2 বার নির্বাচিত হয়েছেন। আমাদের সংবিধানে এভাবে কোনো বান নাই। তো এবার আমরা যেটা দেখলাম যে আগের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি 1 বছর থাকার পর চলে গেছেন এবং যিনি আগে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি হচ্ছেন আপনার নির্বাচনের মধ্য দিয়ে এখন কেন্দ্রীয় সভাপতি হয়েছেন এবং নতুন আপনার সেক্রেটারি জেনারেল আবার মনোনীত হয়েছে। তারপর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মনোনীত করবে। তো এটা একটা একটা মানে কন্টিনিউয়াস আপনার ডেমোক্রেটিক প্রসেস। শিবির এই ডাইনামিক প্রসেসের মধ্যে অল দ্য টাইম যায়, নতুন কিছু না। এইবার এই প্রক্রিয়াটা হয়েছে। তো আমি এখানে ধরেন ব্যক্তি ওরিয়েন্টেড আলোচনা আলাদাভাবে না করি, এরা প্রত্যেকেই কম্পিটেন্ট এবং ভালো, কিন্তু মূল ফোকাসের জায়গাটা হলো যে ছাত্র শিবির তাদের লিডারশিপ এভরি ইয়ার নতুন করে আপনার ইলেকশন করে, সিলেকশন করে। সো দিস ইজ এ ভেরি ভেরি স্মুথ অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। ছাত্র শিবিরের যে ইনভলভমেন্টটা দেখা গেল সম্প্রতি প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুর, উদীচী ছায়ানট ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় আমি দেখছিলাম যে গ্রেপ্তার হয়েছেন প্রায় 20 জনের মতো প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনায়। সেখানে গ্রেপ্তার হওয়া একজন তার নামটি যেন কি আমি খুঁজছিলাম, বিক্রমপুরী, তার বিক্রমপুরী তার নাম। তিনি বলছিলেন যে যেভাবে করে মানে নানান রকম পোস্ট দেওয়া হয়েছে, সেটি নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম তারা পোস্ট দিয়েছেন ছাত্র শিবিরের সদস্যরা। তো গ্রেপ্তার করা হলে তাদেরও গ্রেপ্তার করতে হবে, এরকম একটা বার্তা তিনি দিচ্ছিলেন। আপনার কাছে কি মনে হয় এই বার্তাটি, মানে আপনি এই বার্তাটিকে কিভাবে দেখেন? দেখেন, মানে কথা বলতে চাইলে তো অনেক অনেক কথা বলতে পারে, তাই না? আপনি যদি খুব স্পেসিফিকলি অভিযোগ আনতে চান তাহলে তো
সেখানে খুব প্রিসাইসলি বলতে হবে যে কে কি বলছে, এটার কারণে কে কতটুকু দায়ী। আহ, এখানে দুইটা জিনিস হয়েছে, একটা হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে ভাঙচুর হলো, এটা শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ যখন আসছে, এইটা একটা বিশাল জনগোষ্ঠীরে বিক্ষুব্ধ করে তুলছে এবং এই বিক্ষুব্ধ তারুণ্যের জায়গা থেকে এই ভাঙচুরটা হয়েছে। তো এটাকে আপনি পলিটিক্যালি মোটিভেটেড জায়গা থেকে কেউ দেখতে চাইলে দেখতে পারে, কিন্তু আমি মোর ইন্টারেস্টেড টু সি এই বিক্ষুব্ধতার জায়গা থেকে এটাকে দেখা, যে এটা কেন ঘটছে। সেকেন্ড পয়েন্ট হলো, এই ঘটনাটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। আপনি প্রথম আলোর যে সাংবাদিকতা, সে সাংবাদিকতার প্রশ্ন আছে, আমারও প্রশ্ন আছে। প্রথম আলো এক ধরনের মতাদর্শিক রাজনীতি করে, কিন্তু এই রাজনীতি আমি 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 যতই আপনার এই অপছন্দ করি। অবস্থানটা নিয়েও কথা বলতে চাই, কারণ আপনার এই ফেসবুক স্ট্যাটাসটাও আমি পড়ছিলাম, আপনার পোস্টে আমি পড়ছিলাম, অতএব প্রথম আলোর সাংবাদিকতা নিয়েও আমি একটু আপনার সাথে কথা বলবো। তবে তার আগে কি একটু এটা বলবেন যে আমি আসলে দেখছিলাম তার নামটি আতাউর রহমান বিক্রমপুরী, আমি মিস করে গেছিলাম। তিনি বলছেন তো উস্কানি দেওয়ার জন্য, আহ্বান জানানোর জন্য, নির্দেশ দেওয়ার জন্য শিবিরের সেই নেতাদেরকে রাকসুর ভিপি, শিবিরের রাকসুর ভিপি এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, তাদেরকে কি আসলে গ্রেপ্তার করা উচিত কিনা উস্কানি দেওয়ার জন্য? দেখেন, ছাত্র শিবিরের দুইজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য এখানে আসছে। তার মধ্যে একজন বলছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করে দেওয়া উচিত। তো বন্ধ করার কথা যিনি বলছেন, তার এই বক্তব্যটা অগণতান্ত্রিক, কিন্তু এটা তো ক্রিমিনাল অফেন্স না, তাই না? কাজে এই বক্তব্যের কোনো ছায়ানটের ক্রিমিনাল তছনছ করে কনসিকুয়েন্স। দিতে বলেছেন। একজন, আমি প্রথম জন, দ্বিতীয় জন আর একজন বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট থেকে বলছে তছনছ করে দেওয়ার কথা। এটা অত্যন্ত অফেন্সিভ এবং ইনফ্ল্যামেটরি বক্তব্য। এখন এই বক্তব্যটা অগ্রহণযোগ্য এবং এই বক্তব্যর ক্রিমিনাল লায়াবিলিটিস আছে কিনা, এটা আপনাকে আলাদা প্যারামিটার দিয়ে দেখতে হবে। ক্রিমিনাল লায়াবিলিটিস আপনি কিভাবে বুঝবেন? ক্রিমিনাল লায়াবিলিটিস আপনি বুঝবেন যে ওইখানে যারা ভাঙচুর করছে তাদের মধ্যে ছাত্র শিবির লোকেরা গেছে কিনা, তাদেরকে এই লিডাররা যাইতে বলছে কিনা, ছাত্র শিবির পার্টি হিসেবে সেখানে ইনভলভ হয়েছে কিনা, এটার মধ্যে দিয়ে ক্রিমিনাল লায়াবিলিটি আসবে। কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে ক্রিমিনাল লায়াবিলিটি আসে না, কিন্তু এই বক্তব্য ইনফ্ল্যামেটরি এবং আনএক্সপেক্টেড। ক্রিমিনাল লাইবিলিটি কেন আসে না? আমরা তো ছাত্র শিবিরের মানে নেতৃত্ব বা কর্মীকে দেখেছি, সেখানে দেখছিলাম যে ছবি দিয়ে দেখানো হচ্ছে সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সাহিত্য সম্পাদক মোহাম্মদ আশরাফুল, তাকেও দেখা গেছে তিনি ভাঙচুর করছেন, মানে ভাঙচুর ওই মবের মধ্যে দেখা যাচ্ছে, তিনিও আছেন। আরও অনেকেই, মানে তাদের মধ্যে আরও অনেকেই পোস্টও দিয়েছেন এবং তাদের অনেক ফলোয়ার আছেন। তো কেন ক্রিমিনাল লাইবিলিটি হবে? না, আপনি যদি কোনো একটা বক্তব্যের ক্রিমিনাল লায়াবিলিটিস আনতে চান, তাহলে আপনাকে খুব প্রিসাইসলি বলতে হবে যে এই বক্তব্য ভাঙচুর করতে বলছে গিয়ে, এবং এই বক্তব্যের কারণে সেখানে গিয়ে ভাঙচুর হয়েছে। তো আপনি যদি কেস বাই কেস যাইতে চান, মানে যেতে পারেন, তাহলে আমার বক্তব্য কোট করলে আমি বলতে পারবো। যেখানে আপনি বলছেন যে একজন ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট হয়েছে, আমি এখনো জানি না এটা ইনফরমেশনটা ট্রু কিনা। যদি হয়, যদি ধরেন একজনকে 100 লোক অন্তত গেছে। চিহ্নিত করা গেছে, বাকি কেউ আছে আচ্ছা কিনা দেখেন, জানি না। ধরেন যে আপনি প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে 100 লোক গেছে, 200 লোক গেছে, তার মধ্যে একজন ছাত্র শিবিরের ছিল, তাহলে তো আপনি এইটার কারণে ছাত্র শিবিরের প্রতি আঙুল তুলতে পারেন না, তাই না? এটা আনএক্সপেক্টেড বলতে পারেন। কিন্তু 100-র মধ্যে যদি 50 জন লোক ছাত্র শিবিরের হয়, তাহলে আপনি বলতে পারেন যে ছাত্র শিবির সাংগঠনিক। কিন্তু দেখেন, যারা তারা যেই সংগঠন প্রতিষ্ঠান ভাঙতে বললেন সেগুলোতেই ভাঙচুর করা হলো, কেন ক্রিমিনাল লাইবিলিটি আসবে না? না দেখেন, এটা তো আপনি, মানে তারা এখানে বলছে বলে এটা ভাঙচুর হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত ক্রিমিনাল লায়াবিলিটিস তো থাকে না, তাই না? ক্ষোভের কমন জায়গা থাকতে পারে। ধরেন যে ভাঙচুর করছে তারও যা ক্ষোভ, আর যে পলিটিক্যালি বলছে তারও ক্ষোভ এক, এই কারণে কমন পড়ে গেছে, এটাও হইতে পারে। আবার ক্রিমিনাল লায়াবিলিটিস থাকতেও পারে। তো ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো আমি ক্রিমিনাল লায়াবিলিটিস উস্কানি শব্দটা, মানে ক্রিমিনাল লাইবিলিটি কি করে হয়? ধরেন কিছুদিন আগে যেমন আনিস আলমগীর গ্রেপ্তার হলেন, সাংবাদিক, তিনি নাকি উস্কানি দিচ্ছেন স্থিতিশীলতা নষ্টের, এবং তিনি রিমান্ডেও আছেন। আদালতের তাকে রিমান্ড 5 দিন বা কতদিনের রিমান্ডেও দিয়েছিলেন। সেটি কি জাস্টিফাইড হয়েছে? না দেখেন, এটা তো ভিন্ন প্রশ্ন। আপনি যদি বলেন যে আনিস আলমগীরকে গ্রেফতার করা ঠিক হয়েছে কিনা, এটার সাথে তো আর এটার কোনো সম্পর্ক না, নেই। সম্পর্ক এখানে উস্কানি শব্দের একটা মিল আছে। উস্কানি শব্দ, সেখানেও একটা উস্কানি, এখানেও উস্কানি। মানে উস্কানির যদি ক্রিমিনাল লাইবিলিটি না থাকে, তাহলে আনিস আলমগীর গ্রেপ্তার কেন হন ক্রিমিনাল লাইবিলিটি, সন্ত্রাস বিরোধী আইনে, ইনারা কেন হচ্ছেন না? এভাবে আসলে দেখেন, যেই পার্সপেক্টিভে আমি বলতেছি যে এখানে ক্রিমিনাল লায়াবিলিটিস আছে কিনা এটাকে স্ক্রিন করতে হবে, সেই একই প্রিন্সিপাল আনিস আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য। তার ক্ষেত্রে যদি এটা ক্রিমিনাল লায়াবিলিটিস না থাকে, তাকে অ্যারেস্ট করা যদি উচিত। বলছেন কেন আপনি? মানে তাদের ক্ষেত্রে তো যদি বলেন, আপনি বলেন আনিস আলমগীরকে গ্রেপ্তার করা কি আপনার মনে হয় যে ক্রিমিনাল লাইবিলিটি আছে, যৌক্তিক হয়েছে যৌক্তিক?
আমি খুব একেবারে ক্লিয়ারলি জানি না ওনারা কোন মামলায় গ্রেপ্তার করছে। আমি জেনারেলি আপনি যদি বলেন যে উনি উনি তো হচ্ছে সাংবাদিক এবং টকশো করেন, তাই না? ওনাদের ব্যাপারে মানে যে টক অভিযোগ, শোতে উস্কানি দিয়েছেন তিনি, স্থিতিশীলতা নষ্টের এরকম এটা এটা সাধারণত খুবই ভেইগ অভিযোগ। জেনারেলি আমি আমি ওনার কেসটা আসলে খুব ডিটেল ভাবে দেখি না, কারণ আমি বক্তব্য মানে খুব কনক্লুসিভ বক্তব্য দিতে পারবো না, কিন্তু সাধারণত এটা ভেইগ এই জাতীয় বক্তব্য। দেখেন এখানে যেটা পয়েন্ট আসে সেটা হলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা কথা বলতে চায় এবং তাদেরকে এক ধরনের লেজিটিমেসি দিতে চায়, তাদের ব্যাপারে আইনের প্রয়োগটা কেমন হবে। যেটা প্রবলেম হয়েছে সেটা হলো দুইটা। একটা হলো একদিকে একটা বিশাল গণ আকাঙ্ক্ষা আছে যে এই লোকদেরকে মানে আনঅ্যাপোলজেটিকলি এখনো হাসিনার ফ্যাসিজমের পক্ষে দাঁড়াবে, এই সুযোগটা যেন সমাজে না থাকে। সেকেন্ড হলো যে এই সুযোগটা যদি আমি বন্ধ করতে চাই, আমি কিভাবে বন্ধ করব, সেই আইনি ফ্রেমওয়ার্কটা আমাদের এখানে হয় নাই। না হওয়ার কারণে এই দুইটার মাঝখানে এটাকে যেভাবে ডিল করা হচ্ছে সেটা ইমপারফেকশন হইতেছে। তো আমার পার্সোনাল পজিশন হলো যে আপনাকে একটা আইনি কাঠামোতে যাইতে হবে যেখানে ব্যক্তি কোন পর্যায়ে তার ব্যক্তি স্বাধীনতা প্র্যাকটিস করতে পারবে, মত প্রকাশটা প্র্যাকটিস করতে পারবে, আর কোন জায়গায় পারবে না। যেমন ধরেন কে একজন আয়সা এখন দাবি করলো যে শেখ হাসিনা এখনো লেজিটিমেট প্রধানমন্ত্রী এবং সে জুলাইয়ে সে কোনো অপরাধ করে নাই। এটা একটা আউটরেজাস বক্তব্য। আমি কি সমাজে বক্তব্য দিতে দিব, সেই প্রশ্নটা ভ্যালিড, কিন্তু এটাকে আমি কোন আইনি কাঠামোর মধ্যে ডিল করব সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়নি। তো আমাদের এই আইনি কাঠামো নিয়ে কথা বলতে হবে। আমি আপনার সাথে 100% এগ্রি করি, এই আইনি কাঠামো তৈরি ব্যতি রেখে কাউকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা হচ্ছে আপনার জনচাপে অথবা মানুষের মাইন্ডসেটের কারণে অথবা এটা খুব পপুলার এই কারণে, এটা ভালো ফ্রেমওয়ার্ক না এবং এইটার বিপক্ষে আমি দাঁড়াবো। তাহলে আপনার কি মনে হয় যে এই বক্তব্য যদি কেউ দেয় বা কারো যদি এটি মনে হয় শেখ হাসিনা আসলে মানে কোনো অপরাধ করেনি, এই বক্তব্য যদি কেউ দেয় তার ক্রিমিনাল লায়াবিলিটি হওয়া উচিত, মানে আইনগত একটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত? আমরা যদি সাধারণত হিস্টোরিক্যাল দেখি, আপনি যেমন ধরেন যে আপনি যদি হিটলারের গণহত্যার পক্ষে দাঁড়ান তাহলে এইটা এক ধরনের ব্লাসফেমি, এরকম আইনি কাঠামো করা হয়েছে। তো আপনি জুলাইয়ের গণহত্যায় কোন পর্যন্ত বলতে পারবেন, কোন পর্যন্ত বলতে পারবেন না, এটা সমাজে আলাপ আলোচনা করে একটা আইনি কাঠামো তৈরি করা যায়, কিন্তু সেটাকে এমনভাবে করতে হবে যেন বাক স্বাধীনতার জায়গাটা থাকে। জি, মানে ধরেন এরকম বক্তব্য আমরা এমনকি শরীফ ওসমান হাদির কাছ থেকেও শুনেছি। মুক্তিযুদ্ধের মানে সেই চেতনার বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে, বা জামাতের নেতাদের কাছ থেকেও শোনা গেছে যে মানে 47 থেকে 71 আসলে মানে 71 নিয়ে নানান রকম যেই বক্তব্যগুলো এতদিন শোনা যায় না, এরকম অনেক কিছু শোনা গেছে যে এটি আসলে অনেকে এমনটাও বলেছেন 16 ডিসেম্বর নিয়ে অনেক বিতর্কিত বক্তব্য আসে যেটি আগে শোনা যায়নি। এখন ইতিহাস এর নানান রকম অ্যাঙ্গেল থাকতে পারে, নানান রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সেই দৃষ্টিভঙ্গিগুলোকে কি এখন মানে যার পছন্দ হবে না তারা অপরাধ হিসেবে ক্রিমিনাল লায়াবিলিটি দিতে পারবে? না না, অফকোর্স না। দেখেন এই জায়গাগুলোর প্রায়োগিক জায়গাটা অত্যন্ত ছোট হইতে হবে। আমি মনে করি যে আপনি জাস্ট একেবারে প্রিসাইসলি একটা দুইটা জায়গা ফিক্স করে দিতে হবে যে এই জায়গাটুকু আপনি টাচ করতে পারবেন না, কিন্তু তার বাইরে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে এবং আলাপ আলোচনা থাকতে হবে এবং ব্যক্তি এই স্পেসটাকে আমরা যত বড় করতে পারি, এটা যেরকম করে 71-এর জন্য সত্য, এটা জুলাইয়ের জন্য সত্য এবং সকল জায়গায় আপনার ধরেন যে একেবারে খুবই এস্টাবলিশড দুইটা একটা জায়গা যেখানে পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে, সেই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলো উন্মুক্ত থাকতে হবে। তাহলে কি আপনি আনিস আলমের গ্রেপ্তারের বা রিমান্ডে রাখার তার এটার আপনি সমালোচনা করছেন? মানে আমি মানে ইন প্রিন্সিপাল সমালোচনা করব, কিন্তু ওনাকে কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে এটা আসলে আমি ডিটেল জানি না। একদম সন্ত্রাস বিরোধী আইনে উস্কানি দেবার অভিযোগে তিনি আসলে টকশোতে বক্তব্য রাখেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এই জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই হচ্ছে আমি ইন প্রিন্সিপাল আমি আপনাকে এটা বলবো যে টকশোতে কারো বক্তব্য আলাপ আলোচনা এটা যদি দুই একটা জায়গা একেবারে খুব আউটরেজের জায়গা হয়, কিন্তু সেটা সন্ত্রাসের প্রশ্ন হবে না, সেটা ভিন্ন আইনি কাঠামো হবে, কিন্তু আদারওয়াইজ এই ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। হ্যাঁ, কিন্তু মানে এই বিষয়ে কখনো তো আসলে জামাতে ইসলাম তো আসলে শুধুমাত্র কিছু সুনির্দিষ্ট বিষয় না, একদম সার্বিক আইন কানুন ন্যায় ইত্যাদি বিষয়ে কথা বলবেন। তো ইনাদের পক্ষে তো কখনো কথা বলেন না। আপনার কি মনে হয় না যে এরকম আসলে হলে সেটি সবার ক্ষেত্রে ন্যায্যভাবে বলা উচিত? আগে যেটা হয় নাই বলে সমালোচনা করা হয় যে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ তো কিছু বললেন না। এটা আপনি ধরেন দুইটা ভাবে যাইতে পারেন। একটা আপনি বলতে পারেন যে সবার জন্য এই আলাপ আলোচনাটা শুরু হবে এবং এখন যেহেতু ধরেন যে হাসিনার সময় যারা সুযোগ সুবিধার মধ্যে ছিল তারাই একটু ভিকটিম হয়ে উঠতেছে, আমরা তাদের ব্যাপারে একটু বেশি বেশি বলবো। এটা আবার আরেকটা ওয়েতে আপনি যাইতে পারেন, যেহেতু আমরা ফ্যাসিবাদ একটা ক্রস করে আসছি, কাজে আগে এই ফ্যাসিবাদের সময় যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলোর প্রতিবিধান আমরা আগে করি, তারপর আমরা ওই জায়গায় যাই।
তো এটা প্রায়োরিটির প্রশ্ন। সেই কিন্তু ধরেন অন্যায় একটা মানে certain সেই অন্যায়ের প্রতি সেটি করতে করতে আবার নতুন অন্যায় তৈরি হয়ে যাচ্ছে এই সময় এসে, সেটি আবার পরে আবার যদি আবার না, অন্য একটা বিচারের সেটার বিষয় ব্যাপারে হয়। আমাদের কনসার্ন থাকতে হবে, কিন্তু আমাদেরকে এটা অলওয়েজ মনে রাখতে হবে যে আমরা একটা 16 বছরের একটা ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে দিয়ে আসছি। এই সময়ে প্রচুর ইনজাস্টিস হয়েছে। সেই ইনজাস্টিসের ন্যায় বিচারের প্রশ্নকে যদি আমরা ইগনোর করি, তাহলে আমরা সমাজকে একটা ভালো জায়গায় নিতে পারবো না। তো এটাকে ইগনোর না করেই কিভাবে এই জিনিসগুলোকে ট্যাকল করা যায়, আমাদের সেই জায়গায় যেতে হবে। কিন্তু আপনি যদি এটাকে বিচ্ছিন্ন করে এই প্রশ্নটা তুলতে চান, তাহলে আমি মনে করি সেটা এই সময়ের জন্য পারফেক্ট হবে না। আচ্ছা, আরেকটু প্রথম আলো সম্পর্কে আরেকটু কথা বলি যে ওই সেই শিবির নেতাদের যে বক্তব্য, দুজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের কথা বলছিলেন। শিবির একটা প্রতিবাদ করেছে, পোস্ট মানে একটা প্রতিবাদ লিপি দিয়েছে, সেখানে বলছে তাদের এটাকে বলছেন যে স্লিপ অফ টাং। এটা আসলে স্লিপ অফ টাং কী করে হতে পারে? কারণ কি করতে হবে, কেন করতে হবে, সবই স্পষ্ট করে বলা হচ্ছে। স্লিপ অফ টাং তো সেটি যেটি আনইনটেনশনালি বা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। এটি তো একদম সুনির্দিষ্টভাবে বলছেন সেই নেতারা, শিবির নেতারা, যে ভাঙতে হবে, তছনছ করতে হবে বা বন্ধ করতে হবে। না না, ভাঙতে হবে বলেন মানে নাই ওনারা। তছনছ বন্ধ, করার যদি সমার্থক দেখেন, ধরি। বন্ধ হবে এটা বলছেন। বন্ধ হবার দাবিটা গণতান্ত্রিক স্পিরিটের সাথে কনফ্লিক্ট করতে পারে, কিন্তু এটা কিন্তু একটা লেজিটিমেট দাবি। কেউ মনে করতে পারে যে এই প্রতিষ্ঠানটা ফ্যাসিবাদের সহযোগী ছিল, কাজে আমাদের উচিত এটাকে বন্ধ করা, আমরা এটার আইনি কাঠামো নিয়ে আলাপ আলোচনা করি। এটা বলতে পারে, আমি এটার পক্ষে না, কিন্তু এটা যদি কেউ বলে আপনি খুব বড় অপরাধ বলতে পারবেন না। কিন্তু যিনি বলছেন যে তছনছ করে ফেলতে হবে, এটা একটা ভুল বক্তব্য। এখন দেখেন, এটা যেহেতু উনি একটা রাজনৈতিক সভায় বক্তব্য দিচ্ছেন, তো শিবির যখন বলতেছে স্লিপ অফ টাং, তখন এটা বলতে চাইছে যে তার যে অ্যাঙ্গার, যে গ্রিভেন্স, এটাকে যে ভাষায় প্রকাশ করছে সেই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তো এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আপনি যদি কখনো মানে পলিটিক্যাল পাবলিক স্পিকিংয়ে যান, তাহলে ধরেন বক্তৃতা দেওয়া শুরু করলে অনেক অনেক কথা বলে ফেলে, ধরেন বলতেছে বলতেছে কথার মধ্যে চলে আসে। তো সেই জায়গায় এরকম মার্জিনাল বক্তব্য আসা উচিত হয় নাই। কারণ আপনি যখন ধরেন এটা একজন মানে কর্মী সমর্থক কেউ বললে দ্যাটস ফাইন, কিন্তু যখন একজন লিডার বলে, তার কথার কনসিকুয়েন্স থাকে। যেহেতু তার কথার কনসিকুয়েন্স থাকে, হি শুড বি ভেরি কেয়ারফুল। তো এই জায়গা থেকে তার স্লিপ অফ টাং বলছে। আমি এটাকে খুব আনএক্সপেক্টেড কিছু বলবো না, কিন্তু এখানে একটা জিনিসের সমালোচনা করতে হবে, সেটা হলো যে এটাকে তাদের ব্যক্তিগত বক্তব্য বলছে। তো একটা সংগঠনের এত বড় পর্যায়ের লিডার যখন বক্তব্য দেয়, তখন এটা আর ব্যক্তিগত থাকে না। কিন্তু কেন্দ্রীয় সংগঠন যেটাকে এন্ডোর্স করলো না, এটাকে যে সমালোচনা করলো, আমি মনে করি এটা অ্যাপ্রিসিয়েবল। কারণ হচ্ছে যে কিন্তু এটা তাদের ছাত্র বিরুদ্ধে কি শিবিরের ব্যবস্থা হলো? তাদেরকে সাংগঠনিক স্ট্রাকচার কারণ না। দর্শনের নোটিশ দেওয়া হলো। আপনার কি মনে হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন বক্তব্যের জন্য? যদি ক্রিমিনাল লায়াবিলিটিস প্রমাণ হয়, তাহলে অফকোর্স শাস্তিমূলক মানে ব্যবস্থা না, নিতে আমি হবে। আসলে কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি মানে আইন শৃঙ্খলা বাহিনীর না, শাস্তির কথা বলছি না, আমি বলছি সংগঠনের পক্ষ থেকে। না, যদি এটা শুধুমাত্র রেটরিক হিসাবে তারা বলে, তাহলে সাংগঠনিকভাবে তাদের কারণ দর্শাইতে হবে, সতর্ক করতে হবে, যাতে তারা পরবর্তীতে একই জিনিস আর না বলে। কিন্তু আপনি যদি বলেন যে শাস্তিমূলক ব্যবস্থা এটার কারণে আরো বেশি নেওয়া উচিত কিনা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আর খুব বেশি ওইটা দরকার নেই। তাদেরকে সতর্ক করতে হবে যে একটা সংগঠনের নেতৃ পর্যায় থেকে এরকম আপনার অদায়িত্বশীল ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই। কিন্তু ছাত্র শিবিরের কোনো পর্যায়ের নেতাকর্মী যদি এই ভাঙচুরের সাথে জড়িত থাকে সরাসরি, তাহলে অফকোর্স তাদেরকে সাংগঠনিক ভাবে আপনার একটা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে নিতে হবে এবং সংগঠন থেকে বহিষ্কার করতে হবে যদি কারো ক্রিমিনাল লায়াবিলিটিস থাকে। জি, অনেকেরই আসলে ছবি সহ ওই সেখানকার ছবি সহ ফেসবুকে দেখা যাচ্ছে যে তারা আছেন, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জায়গাটা দেখা যাচ্ছে না। আইন না, এটা আপনার মানে ধরেন যে ফেসবুকে মানে হি সেইজ শি সেইজ, এটা দিয়ে তো আর আপনি কথা বলতে পারবেন না। আপনাকে টু দ্য পয়েন্ট অভিযোগ আসতে হবে। আমি খুব স্পষ্টভাবে বলতেছি, দিস ইজ মাই পজিশন, যে ইফ এনি ওয়ান ফ্রম ছাত্র শিবির এই ভাঙচুরের সাথে যদি ইন পার্সন জড়িত থাকে, ক্রিমিনাল লায়াবিলিটিস থাকে, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটা আপনি মানে ফেসবুক থেকে তো আর নিলে হবে না। আপনি এটা একটা কথা বলছেন যে তাদের কথার প্রেক্ষিতেই কি ভাঙচুর হয়েছে কি, না হলে একটা ক্রিমিনাল লাইবিলিটি আসবে, না হলে আসলে না। কাদের কথার প্রেক্ষিতে এই ভাঙচুরটা হলো? এতগুলো মানুষ তো একসাথে মানে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে প্রথম আলোতে চলে গেল, ডেইলি স্টার চলে গেল, হাদি হত্যার সাথে যেখানে খুব সরাসরি সম্পৃক্ততা নাই, এখানে কাদের আসলে এই যে আপনি মনে করতেছেন যে সরাসরি সম্পৃক্ততা নাই, এইটা রাইট রিডিং না। কারণ হলো তাদের এটা গ্রিভেন্স থেকে হয়েছে। সেই গ্রিভেন্সটা কোথা থেকে আসতেছে? দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে হাসিনার বিপক্ষে, জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে ভারতীয় আধিপত্যের বিপক্ষে। তার কারণ হলো হাসিনার ফ্যাসিবাদ এখানে ভারতের সাপোর্টের মধ্যে দিয়ে এখানে এস্টাবলিশ হয়েছে। তো এখন তো হাসিনা চলে গেছে, কিন্তু কালচারাল ফ্যাসিবাদ বলতে যে শব্দটা তরুণরা ব্যবহার করে, তারা মনে করতেছে যে যারা যারা হাসিনার গভর্নমেন্টকে এইখানে এস্টাবলিশ করা এবং থাকার জন্য সাহায্য সহযোগিতা করছে হ্যাপিলি, এই ফ্যাসিবাদের মধ্যে যারা আনইজি ফিল করে নাই, যারা এটাকে ফিউয়েল দিছে, সেই লোকেরাও সমান পরিমাণ দায়ী। এই গ্রিভেন্স থেকে এই হামলা হয়েছে। তো এই গ্রিভেন্স বোঝার জন্য তো ফ্যাসিবাদকে সমর্থন করে গেল।
মানে এটা তো সাংস্কৃতিক সংগঠন, মানে ছায়ানট, উদীচী, তাদের মানে এই সংগঠনগুলোর কথা বলছি। দেখেন, আওয়ামী লীগের সরকার, এটা একটা লম্বা তাত্ত্বিক আলোচনা। তো আওয়ামী লীগের সরকার যে এইখানে 3টা ইলেকশন চুরি করার পরও থাকতে পারলো, এটা কেন থাকতে পারলো? তার কারণ হলো যে সমাজের বিভিন্ন জায়গা থেকে একটা গ্রুপ অফ পিপল তাদেরকে নৈতিকভাবে সমর্থন দিচ্ছে। এই সমর্থনটা মানুষ সাধারণত এইভাবে দেয় যে, ধরেন আমি একটা ইডিওলজি সাপোর্ট করি এবং আমি মনে করি এই পলিটিক্যাল পার্টিটা এই ইডিওলজি সাপোর্ট করে, তার ফলে পলিটিক্যাল পার্টি যখন অন্যায় করে, অপরাধ করে, তখনও আমি ওই ইডিওলজিক্যাল বাইন্ডিংয়ের কারণে তার অন্যায় এবং অপরাধকে ইগনোর করি। তো বাংলাদেশে যারা ধরেন যে মনে করে যে আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ যাই করুক, মুক্তিযুদ্ধকে টিকায় রাখতে হলে, তার চেতনাকে টিকায় রাখতে হলে আমার আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে, তারা এই 15-16 বছর আওয়ামী লীগকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। যারা ধরেন যে আপনার আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি করে, যারা এই দেশে বাঙালি জাতীয়তাবাদী কালচারের প্রতি অত্যন্ত কমিটেড এবং তারা মনে করে অ্যাট এনি কস্ট এই বাঙালি জাতীয়তাবাদী কালচারের ফ্যাসিজম এনে টিকায় রাখতে হবে, তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে। আপনি ধরেন যে আজকে প্রথম আলো ডেইলি স্টার প্রশ্ন তোলেন, প্রথম আলো এই যে 15-16 বছর যেই সাংবাদিকতা করছে তার মধ্যে কি মতাদর্শিক রাজনীতি নাই? তারা কি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাপোর্ট করে না? আপনি যে ফেসবুক পোস্টের রেফারেন্স দিচ্ছেন সেখানে আমি খুব স্পষ্টভাবে ডিসেন্টকে কোট করছি যে তারা এটা দেখাইছে যে প্রথম আলো যখন আপনার বিভিন্ন ভায়োলেন্সে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগকে পোর্ট্রে করে, তারা আওয়ামী লীগকে ডিফারেন্টলি পোর্ট্রে করে। সেখানে তারা থার্ড পার্সন ইউজ করে। আওয়ামী লীগের পক্ষে কেউ ভায়োলেন্স করলে বলে যে দুর্বৃত্তদের হামলা এখানে হয়েছে, আর বিএনপি জামাত হইলে পরে বিএনপি জামাতকে আপনার কোট আনকোট বিএনপি জামাত। এই যে ধরেন আপনি বা এখন অনেকেই এখন মানে ইন্টালেকচুয়াল আছেন বা জামাত শিবিরের নেতারা যারা আছেন, অনেকেই এই যে এই হামলা ভাঙচুর সেটার পেছনের যে উদ্দেশ্য মানে কারণ সেটিকে সমর্থন করছেন, যে ভাঙচুরটাকে করছেন না, কিন্তু যে কারণ বিক্ষোভ সেটির প্রতি আপনারা জাস্টিফিকেশন দিচ্ছেন। এটি এক সময় গিয়ে বলা হবে না যে এটি আসলে আপনারা এটির পক্ষে, এই ভাঙচুরগুলোর পক্ষে, এই তছনছ করে ফেলার পক্ষে আপনারা সমর্থন জুগিয়েছেন, ফলে আপনারা অপরাধী? ভেরি গুড কোশ্চেন। এবার আপনি আমার আসেন যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যখন ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে তখন প্রথম আলো যে সম্পাদকীয় লিখছে, আপনি সেটা পড়েন, কোট আনকোট পড়েন, প্রথম আলো হ্যাড দ্য সেম স্ট্যান্ড। তারা একই স্ট্যান্ড বলছে যে মাহমুদুর রহমান যে সাংবাদিকতা করে এটা সাংবাদিকতা না। তো তারা এটার ভ্যালিডেশন দিচ্ছে না। তা আজকে তো সেই ভ্যালিডেশনের কনসিকুয়েন্স দেখেন। এই দেশে এই কি আজকে কি প্রথম আপনার এই মিডিয়ার উপর আক্রমণ হয়েছে? আওয়ামী লীগের সময়ে সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে ধরে নিয়ে গেছে আপনার লাঞ্ছিত কইরা, 9 দিগন্তের বাসে আগুন দিচ্ছে, 9 দিগন্তের ছাপাখানা আগুন দিচ্ছে। আপনি কি বাংলাদেশের সমাজে তখন দেখছেন যে এইটার বিপক্ষে তারা প্রতিবাদ করছে? সবাই এসে সংবাদপত্রের স্বাধীনতা 15টি জাতীয় দৈনিকের সম্পাদক তারা এটার প্রতিবাদ করেছিল। আজকে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার পরে তারা এটাকে যেভাবে পোর্ট্রে করতেছে, তারা সেম ইন্টেন্সিটি দিয়ে আমার দেশ সেম ইন্টেন্সিটি থেকে হয়েছিল ভাঙচুর, তছনছ, বা সেম ইন্টেন্সিটি একসাথে এতগুলো প্রতিষ্ঠান ভাঙচুর হলো, এই লেভেলের ভাঙচুর হলো, এতগুলো কর্মী তারা আসলে আটকা পড়লো, তারা মারা যেতে পারতেন এমন একটা অবস্থায় থাকলো, সেম লেভেলের কি হয়েছিল? 9 দিগন্তে যখন আগুন দিছে তখন কেউ সেখানে পড়ে নাই। আপনার সংগ্রামের যে সাংবাদিক, উনি তো বৃদ্ধ মানুষ, ওনাকে যেভাবে অপদস্থ করে ফিজিক্যালি অ্যাসাল্ট করে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এইটার ইন্টেন্সিটি আপনার কাছে ইন্টেন্সিটি মনে হয় না? নিশ্চয়ই ভয়ঙ্কর ব্যাপার, সেটি নিশ্চয়ই অপরাধ। কিন্তু মানে আমি বলছি যে যেভাবে করে ঘটনাগুলো, যে ঘটনাটা যেভাবে ঘটলো, যেভাবে এতগুলো মানুষ গিয়ে ভাঙচুর করলো, এতগুলো মানুষ ভেতরে আটকা পড়লো, অগ্নিসংযোগ হয়ে গেল, একই রাতে এত কিছু ঘটে গেল, মানে তাহলে এটি বিশেষভাবে আলোচনায় আসবে না? এটি একদম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আসলো এই বিষয়টি। এটি কি একটা মানে অন্তত দৃশ্যমানভাবে এটি বিশেষ জায়গা থাকে? দেখেন, আপনার আলোচনা বরং আদার ওয়েতে যাওয়া দরকার। সেটা হলো যে প্রথম আলো ডেইলি স্টারে যে হামলা এবং ভাঙচুর হয়েছে, সেটা প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুরের জন্য ভাঙচুর হয় নাই। এইটা একটা বিশেষ মুহূর্তে যখন আপনার হাদির মৃত্যু সংবাদ আসছে, তখন বিক্ষুব্ধ জনতা ওই মোমেন্টে পড়ছে। এটা পৃথিবীর অনেক জায়গায় হয়েছে। আপনার আমেরিকাতে যখন মার্টিন লুথার কিং অ্যাসাসিনেটেড হয়েছে, এখানে সপ্তাহখানেক যাবৎ আপনার ভায়োলেন্স হয়েছে। কেন? একটা জনগোষ্ঠী একটা সিস্টেম্যাটিক অপারেশনের মধ্য দিয়ে গেছে এবং সেই অপারেশন একটা সিম্বলিক অ্যাসাসিনেশনের মধ্য দিয়ে তার মানে আপনার এক্সপ্লোড হয়েছে। সেই এক্সপ্লোডিং সিচুয়েশনে এটা হয়েছে। কিন্তু 9 দিগন্তের উপর যে হামলা হয়েছে, সংগ্রামের যে হামলা হয়েছে, সেটাকে আপনি একটা সিস্টেম্যাটিক হামলা বলতে পারেন, যে খুব প্রিসাইসলি সিস্টেম্যাটিক টার্গেট করে হামলা হয়েছে। বরং আমি বলবো যে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলাটা একটা বিশেষ মোমেন্টে একটা ইমোশনাল বাস্টের মধ্যে হয়েছে। কিন্তু দেখেন, এই আলোচনাটা আমরা যদি এই কনফ্লিক্টিং জায়গাতে করি তাহলে আমরা এটা কখনোই কনক্লুশনে আসতে পারবো না।
কনক্লুশনটা এই জায়গায় আসা উচিত, সেটা হলো যে আমার দেশের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় ছিল, নয়াদিগন্তের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় ছিল, প্রথম আলোর উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় হয়েছে, ডেইলি স্টারের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় হয়েছে। এবং আমাদের এই সকল অন্যায়ের বিপক্ষে একসাথে দাঁড়াইতে হবে এবং এদের প্রত্যেকের যে স্বাধীনতা এবং নাগরিক হিসাবে সংবাদপত্র হিসাবে তার যে অ্যাক্টিভিজমের স্বাধীনতা সেটা সমাজে থাকতে হবে। মানে আমি যখন বলতেছি যে তরুণদের গ্রিভেন্স আছে, ইন নো ওয়ে আই মিন যে এই হামলাটা ঠিক হয়েছে, বরং আমাদের সমাজের মধ্যে এই কনফ্লিক্টের জায়গাটা আমাদের তো অতিক্রম ধরুন করে যায়। সংবাদ মানে সংগ্রাম নয়াদিগন্ত তাদের প্রতিও একটা গ্রিভেন্স যদি থেকে থাকে একটা কোনো পক্ষের, তারা যার গ্রিভেন্স থাকবে, মানে গ্রিভেন্স তো অনেকেরই অনেকের প্রতি থাকতে পারে, সেই গ্রিভেন্সটাকে তারা তো জাস্টিফাই মনে করতে পারে যে আমার না, গ্রিভেন্স দুইটাই ভুল। জাস্টিফাই। আমি এই জন্য বলছি ওই গ্রিভেন্স থেকে যে ভাঙচুর করছে সেটাও ভুল, এই গ্রিভেন্স থেকে যে ভাঙচুর করছে সেটাও ভুল। এই দুইটাকে আপনাকে একই সাথে ভুল বলতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে এই যে ভাঙচুরটা হইলো এটা কেন হইলো আমি বুঝি না, এখানে কোনো গ্রিভেন্স আসলে তো নাই, তারপরেও কেন ভাঙলো, আমি শুধু এই স্টেটমেন্টের বিরোধিতা করি। কিন্তু যে এই যে এখানে একটা গ্রিভেন্সটা সেটা প্রেক্ষাপট আসলে, আছে হ্যাঁ, এবং গ্রিভেন্স আছে। এই যে এই আহ্বানটা আপনি বলছিলেন শিবিরে, আবারও সেই পুরনো কথা, আপনি বলছিলেন যে সেই আহ্বানের বা নির্দেশনার প্রেক্ষাপটেই বা কনসিকুয়েন্সে কি হামলা হলো কিনা, কার আহ্বানের কনসিকুয়েন্স আসলে হামলা হলো সেটি একটু বলবেন? কারণ আমরা আসলে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকেও দেখেছি মানে আহ্বান করতে, কিভাবে করতে হবে, কি করতে হবে এই বিষয়গুলো বলতে, এবং সমন্বিতভাবে যখন এরকম বলা হচ্ছিল তারপরে দেখা গেল এখন এটার মধ্যে কি কোনো যোগসূত্র? না, আমি আমি শোনেন, ব্যক্তিগতভাবে এখানে কেউ কন্ট্রিবিউট করছে কিনা এটা তো ইনভেস্টিগেশন ছাড়া বলা যাবে না। যাবে না, কিন্তু আমি একদম বলা যাবে না ইনভেস্টিগেশন ছাড়া, মানে না, সাদা চোখে কিছু দেখা যাচ্ছে না। না, আমি তো কিন্তু আমি যতটুকু জেনারেলি বলবো সেটা হলো এখানে দেখেন, এখানে যেই তরুণ প্রজন্ম জুলাইয়ের মধ্য দিয়ে উঠে আসছে তাদের একটা অংশের মধ্যে প্রচণ্ড গ্রিভেন্স আছে এবং সেই গ্রিভেন্সটা একটা ভায়োলেন্ট জায়গায় গিয়ে দাঁড়াইতেছে এবং এইটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজম দ্বারা ফিউয়েলড হইতেছে। এটা আমি ফেনোমেনা আকারে বলতেছি। এখন এই ফেনোমেনাকে আমরা কিভাবে ডিল করব, এই যে ভায়োলেন্সের দিকে যাওয়ার যে প্রবণতা, এটাকে আমাদের সমালোচনা করতে হবে। এই ভায়োলেন্সের দিকে যাওয়াটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এইটা সমাজের জন্য কোনো ভালো কিছু তৈরি করতে পারবে না এবং করবে না, এটা আমাদের ভবিষ্যতের জন্য খারাপ। এটাকে আনকন্ডিশনালি আমাদেরকে বলতে হবে এবং এই গ্রিভেন্সের জায়গাটাকে কমায় নিয়ে আসা সমাজকে একটা নিয়মতান্ত্রিকতার দিকে আমরা কিভাবে নিব সেই জায়গাটা আমাদেরকে বের করতে হবে। সেই জায়গাটা আসলে বের করার জন্য তো একটা অ্যাক্টিভিজম দরকার। এখন যারা আসলে প্রভাবশালী অ্যাক্টিভিজম করছেন আপনি তাদের সম্পর্কে কি বলবেন? আমি বলি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা আসলে এই ভাঙচুরের পেছনে তাদের আহ্বান ছিল, নির্দেশনা ছিল, আপনি তাদের আমার বোধ হয় যে ইলিয়াস হোসেনের খুব স্পষ্ট বক্তব্য ছিল প্রথম আলো ভাঙচুরের ব্যাপারে, পিনাকি ভট্টাচার্যের খুব সম্ভবত ছিল না, আমি বলতে পারবো না, আমি ওই সময় তার একটা পূর্ব অবস্থান জিয়াফত করা থেকে শুরু করে মানে কিন্তু যদি আপনার এই ঘটনায় স্পেসিফিকলি কারো অভিযোগ থাকে তাহলে সে অভিযোগে ইনভেস্টিগেশন হবে এবং সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যার যতটুকু দায় দায়িত্ব আছে সেটুকু আপনার, এটা তো একটা ক্রিমিনাল কোশ্চেন, তাই না? সে ক্রিমিনাল কোশ্চেনে যাবে। সোশ্যাল কোশ্চেনের জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে গ্রিভেন্সের বহিঃপ্রকাশ ভায়োলেন্সের মধ্য দিয়ে যে করা, এইটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ভালো না। এই ক্রিমিনাল কোশ্চেন বলছেন, কেউ কেন ক্রিমিনাল কোশ্চেনটা তুলছে না কি মনে হয়? কেন তো কেউ তো তুলছে না আসলে, তাদের নামও আসছে না যখন ক্রিমিনাল মানে অপরাধ এই বিষয়ে যখন বিচার্য বিষয় হচ্ছে তখন তো তাদের নামও আসছে না, কেন আসছে না? না, আসা উচিত তো, আসবে না কেন? আমার তো মনে করি যে এই কেস যখন মানে পুলিশ তো এখন ইনভেস্টিগেশন করতেছে, আপনার ভিডিও দেখে অনেককে অ্যারেস্ট করতেছে, আবার ধরেন যে মানে সন্দেহের বশে আপনার যে অপরাধ করে নাই তাকেও যেন ধরা না হয়, সেটার ক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হবে। কিন্তু যার যতটুকু দায় দায়িত্ব আছে সেগুলো আসবে তো, অফকোর্স আসবে। জি, মানে এটি আমি তো না আসার কোনো কারণ দেখি না। কিন্তু আসছে না, এটাই হচ্ছে কথা। আগেও এসেছে, আগেও হয়েছে, কিন্তু আসে নাই। কেন আসে নাই সেই প্রশ্নটা আসলে অজানা। আপনার জানা কিনা জানতে চাইছিলাম। আপনি বলছেন আসা উচিত কিন্তু আসে না। আপনার এবারেও আসি, আপনার সেই স্ট্যাটাস, আপনি প্রথম আলো রাজনৈতিক মানে তাদের মতাদর্শ তৈরি করার যে কথাটা বলছিলেন যে তারা সংবাদ, আপনার সেই পোস্টের সেই অংশটা আপনি বলছেন তারা আসলে আওয়ামী লীগের উপরেই শেষ পর্যন্ত ভরসা রাখে। কিন্তু মানে আওয়ামী লীগের আমলেও দেখেছি শেখ হাসিনা তার গরল একদম প্রকাশ্যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ঝাড়তেন যতটা সম্ভব, এবং গণভবনে প্রথম আলো ডেইলি স্টার এই দুটো পত্রিকা নিষিদ্ধ ছিল সেই সময়ও। তারপরেও আসলে কেন আপনাদের মনে হয় মানে আওয়ামী লীগ এর মতাদর্শকেই তারা কেন সমর্থন করে বলে কেন মনে হয়? এক, আর যদি সমর্থন করে সেই সমর্থনটা কি সর্বজন গৃহীত একরকমের? কারণ সবচেয়ে বেশি পঠিত পত্রিকা প্রথম আলো, আন্তর্জাতিক বা দূতাবাসগুলোতে যেই পত্রিকা যায় সেটি হচ্ছে ডেইলি স্টার। এটির কি গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি এই মতাদর্শের?
দেখেন, কোনো একটা পত্রিকা বেশি সংখ্যক মানুষ পড়লেই যে সেটা খুব ভালো পত্রিকা হয়ে যায় বা সে ভালো সাংবাদিকতা করে, বিষয়টা গ্রহণযোগ্য? এরকম। আবার দেখেন, গ্রহণযোগ্যতা আমি পরে আসছি। আবার যে কোনো একটা সংবাদপত্র একটা স্পেসিফিক ইস্যুতে খারাপ সাংবাদিকতা করার মানে এই না যে সে বাকি সকল ইস্যুতেই খারাপ সাংবাদিকতা করে। যেমন ধরেন যে সংবাদপত্র হিসেবে প্রথম আলোর যে কোয়ালিটি, এটা তো ভালোই, যথেষ্ট ভালো সাংবাদিকতা করে, কিন্তু সাংবাদিকতার পাশাপাশি সে যে মতাদর্শিক রাজনীতি করে সেখানে সে ন্যায়পরায়ণতা বজায় রাখে না। সে একটা স্পেসিফিক গ্রুপের পক্ষে অলওয়েজ সাংবাদিকতা করে। যেমন ধরেন আচ্ছা, কে প্রথম আলো ন্যায়পরায়ণতা বজায় সবসময়, রাখে? কে ন্যায়পরায়ণতা বজায় রাখে? কোন পত্রিকা, কোন টেলিভিশন? না ধরেন যে কেউই করে না, তো তাহলে আপনি কি সবাইকে সমালোচনা তাহলে কি করবেন না? সবাইকে আমরা একটু ভেঙে চুরে পুড়িয়ে একটু বা সেটার পেছনে একটা নৈতিক জাস্টিফিকেশন তৈরি হতে পারে? না, আমি তো ভাঙচুরের পক্ষে আপনি বলি না, আমি তো ভাঙচুরের কখনোই পক্ষে বলি বলেন না না, যে কিন্তু কাউকে এই যে ভাঙচুর করো। আমি গ্রিভেন্সটা, বলছি যে এই যে গ্রিভেন্সটা বা প্রত্যেককে মতাদর্শের বিরুদ্ধে যে গ্রিভেন্সটা, সেটার একটা জাস্টিফিকেশন হয়? গ্রিভেন্সের জাস্টিফিকেশন হয়, আচ্ছা, অফকোর্স তার মানে আমাদের গ্রিভেন্সের সকল জাস্টিফিকেশন। গণমাধ্যমের বিরুদ্ধে একটা গ্রিভেন্স থাকা জাস্টিফাইড? আওয়ামী লীগের সময়ে তো গণমাধ্যমে আপনি কখনো শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন দেখব আপনার না? দেখার পরে আপনার কলিগদের প্রতি আপনার বিমর্ষা তৈরি হয় না হ্যাঁ, তাদের হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, শুনে? একদম অবশ্যম্ভাবী। এখন কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে? না, এরাই কি বাংলাদেশের মেজরিটি প্রেজ ছিল না? না করেন, কিন্তু ধরেন হাসিনার নৈতিকভাবে সময়ে তাদেরকে শেখ হাসিনা, নৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে মানে সংক্ষুব্ধ হয়ে ওঠা, সেটিকে তাই বলে এভাবে সমর্থন করা যায় যে এটি সমস্যা? তাহলে আমাদের কেন পুরো আপনি তাদের ব্যাপারে সঙ্গে, যারা ফ্যাসিবাদের দালাল, যারা ১৬ বছর ফ্যাসিবাদের দালালি করতে করতে টিকায় রাখছে, তাদের ব্যাপারে আপনি সংক্ষুব্ধ হবেন না? অফকোর্স সংক্ষুব্ধ হবেন। সংক্ষুব্ধ হয়ে তাদের অফিস ভাঙতে যাবেন না, সংক্ষুব্ধ হয়ে তাদের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করবেন না, কিন্তু সংক্ষুব্ধ তো আমি ধরেন হবই। এই যারা ১৬ বছরে দেখেন, আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদ আমাদের দেশের ৫০ বছর পিছাই দিছে। যারা এটারে আপনার হচ্ছে বাতাস দিয়া পানি দিয়া এটারে বড় করছে, আমি অফকোর্স তাদের ব্যাপারে সংক্ষুব্ধ হবো। তারা তারা জনশত্রু, তারা দেশের শত্রু, এখন তারা ধরেন এই দেশের বাতাস পানি রাজনীতির তো শত্রু। বাতাস, আমাদের দেশের গণমাধ্যমগুলো খুবই আনফরচুনেটলি কিন্তু যেদিকে আসলে স্রোত যায় সেদিকেই তারাও যায়, বাতাসটা সেদিকেই যায়। ধরেন তারেক রহমান ফিরল, একটা বিশাল ঘটনা, কিন্তু সেখানে যেই রকম গণমাধ্যমের কাভারেজ দেখা গেল, অনেকেই বলছেন বেশি বাড়াবাড়ি, অনেকেই বলছেন যে অনেক ঘটনা ছিল সেগুলো বাদ দিয়ে চলে যাওয়া হলো, পুরো একদম পাই টু পাই দেখানো হলো, এগুলোর এতটা মানে আধিক্যতাও অনেকে আচ্ছা, বলছেন। এবার আপনি খুব একটা সুন্দর পয়েন্ট আসছেন। এবার আপনার প্রথম আলো কতখানি মানে কোয়ালিটি সাংবাদিকতা করে, এটা এটা আপনি বুঝবেন। প্রথম আলো একসময় তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, যে তারেক রহমান হচ্ছে দুর্নীতিবাজ, দুর্নীতির বরপুত্র। এখন সে প্রথম আলো আপনি দেখেন যে তারেক রহমানে কি পরিমাণ প্রেস করতেছে। আগেও যেটা করছে এটাও সাংবাদিকতা ছিল না, এখনো যেটা করতেছে এটাও এটা তো সাংবাদিকতা না। সকল গণমাধ্যম করেছে, কে করে নাই? সকল গণমাধ্যম করলে তো সবারই চরিত্র খারাপ। এখন আপনি যদি এই গণমাধ্যমকে নৈতিকভাবে প্রশ্নের সম্মুখীন না করেন, তাহলে তো আবার আরেকজন হাসিনা হবে। ধরেন এখন তাহলে তো আবার আপনি সকল এই ফ্যাসিবাদ গণমাধ্যম থেকে তারেক দেশে, রহমানের পক্ষে বলছে বা আশাকে মানে বলছে, বা ধরেন এইটার কোনো খুব সমালোচনার জায়গা তৈরি হচ্ছে না এখনো, এবং বা ধরেন সমালোচনা করলে আবার আনিস আলমগীরের মতো গ্রেপ্তার হয়ে চলে যেতে হচ্ছে কারাগারে। তা একই তো ঘটনার পরিবর্তন কি হলো? এই গ্রিভেন্সও তো নৈতিকভাবে কারো না কারো মধ্যে চলেই আসবে, আসবে না? না আসলেই তো এখন দেখেন, এখন আপনি যদি এটার পরিবর্তন করতে চান, আপনার তো কথা বলে যেতে হবে, তাই না? আমরা যদি গণমাধ্যমকে গণজবাবদিহিতার জায়গায় না আনতে পারি, তাহলে তো এই কালচার কখনো পরিবর্তন হবে না। আগে তারা হচ্ছে আপনার হাসিনার দালালি করতো, এখন যারা ক্ষমতায় আসবে তাদের দালালি করবে, এবং আগের চাইতে 10 গুণ বেশি দালালি করবে। তাহলে আগের সিস্টেমে যেখানে ছিল, এখনকার সিস্টেমে সেখানে তাহলে যাবে। সব অথচ গণমাধ্যমের কি মানে কি হবে তাহলে? নৈতিক জাস্টিফিকেশন বলছেন যেটি, যে একটা নৈতিকতা বা মানে গ্রিভেন্সের পেছনে যে জাস্টিফিকেশন বলছেন, তাহলে আসলে সব গণমাধ্যমই তো বন্ধ করে দেওয়া উচিত সেই অর্থে। না, আপনি আবারও ভুল জায়গায় যেতেছেন। দেখেন, গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে আপনি সংবাদপত্র বন্ধ করতে পারবেন না, গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে সংবাদপত্র ভাঙতে পারবেন না, কিন্তু গ্রিভেন্সের ম্যানিফেস্টোকে আপনি সংবাদপত্রকে সমালোচনা করবেন, এবং এই সমালোচনার যে প্রেশার, এটা যখন সে ফিল করবে, তখন সে হয়তো আরেকটু বেটার সাংবাদিকতা করতে ইন্টারেস্টেড হবে। কিন্তু এটা সমালোচনা ভাঙচুর এবং বন্ধের জায়গায় যাওয়া যাবে না। সমালোচনা করলে আবার যেভাবে গ্রেপ্তার হয়ে যেতে হয়, সেটাও তো একটা ভয়ের ব্যাপার। মানে আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক গণমাধ্যমে এরকমটা চলে আসছে, যেটা স্বাধীন সাংবাদিকতার পেছনে বড় বাধা হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে। দেখেন, এই ভদ্রলোকের অতীত তো খুব ভালো না, কিন্তু কারোরই তো ওনার, অতীত ভালো না। না 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 না, সবার অতীত খারাপ। আপনার অতীত ভালো তো, আপনার অতীত আনিস আলমগীরের মতো এত খারাপ না, যে ভালো লোক সমাজে নাই তা তো না।
জি, আচ্ছা। আমার অতীত নিয়েও কত মানুষ কত কথা বলবেন। এখনকার অতীত মানে এখন এই সময়টা আবার যখন অতীত হবে তখনও আবার মানুষজন নানান কথা বলবেন। যাই হোক, আসি একটু আরও কিছু প্রশ্নে। প্রথম আলো সম্পর্কে আপনার বক্তব্য শুনছিলাম, কিন্তু মানে এত পাঠকপ্রিয়তা বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার যে ব্যাপারটা, সেটিকে আপনি আসলে কি বলবেন? মানে যদি তারা একটুখানি বলছিলেন, আর একটু কি বলবেন যে তাদের মতাদর্শিক ব্যাপারটা যদি প্রতিফলিত হয় তবুও এত পাঠকপ্রিয়তা পায় কেন? দেখেন, প্রথম আলো দুইটা কাজ করে। একটা হলো, প্রথম আলো সাংবাদিকতার ক্ষেত্রে একটা কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে কারণে মানুষ প্রথম আলো পড়ে। কিন্তু এই কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড দিয়ে তাদের উচিত ছিল দেশের ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা, কিন্তু আনফর্চুনেটলি তারা তাদের মতাদর্শিক ইন্টারেস্ট সার্ভ করে। তো প্রথম আলো যদি এই মতাদর্শিক ইন্টারেস্ট সার্ভ করা বাদ দিয়া গণমাধ্যম হিসাবে গণমানুষের ইন্টারেস্টকে সার্ভ করা শুরু করে, তাহলে এটা তাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, এবং আমরা এটাই চাই। জি, জি, সেটি মনে হয় মানে একটু আগের কথা থেকে মনে হলো সকল গণমাধ্যমের ক্ষেত্রেই মনে হয় একই বিষয় প্রযোজ্য। আম, হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ আন্দোলন, একটা কর্মসূচি চলছে। শাহবাগই একটা গালিতে পরিণত হয়েছে এখন, সেই 13 মানে আন্দোলনের ওই সেই সময়টার পর থেকে এই সময় এসে। এখন আবার এই যে শাহবাগ আন্দোলন হচ্ছে, এই একই রকম বিষয় হয়ে যাচ্ছে কিনা? দুইটার মধ্যে খুব একটা ক্লিয়ার পার্থক্য আছে। যে এর আগের শাহবাগে যখন লোকেরা দাঁড়াইছিল তখন তারা বিচারের জন্য দাঁড়ায় নাই, তারা দাঁড়াইছিল ফাঁসির জন্য। এবং হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার আব্দুল কাদের মোল্লাকে হলো আপনার যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তারপর আইন পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়ার জন্য শাহবাগে দাঁড়াইছে। আর এখন শাহবাগে যে তরুণ প্রজন্ম দাঁড়াইছে, তারা দাঁড়াইছে হইল আপনার একজন খুনিকে গ্রেফতারের জন্য এবং গ্রেফতার করে তাকে বিচারের জন্য। তাহলে দুইটা মৌলিকভাবে ইনসাফের প্রশ্নে আলাদা। যে এখনকার শাহবাগ খুব ক্লিয়ারলি ন্যায় বিচার এবং ইনসাফের জন্য দাঁড়াইছে। তো তারা তো চাইতেই পারে যে মানে তারা যদি মনে করে কাদের মোল্লা যুদ্ধাপরাধী এবং তাদের ফাঁসি দাবি যদি করে, তাহলে তারা সেটা চাইতেই কি পারে না যে ফাঁসি দাবি করতে পারে একজন আপনি যুদ্ধাপরাধী? কাউকেই দেখেন, আপনি বিচারের দাবি করতে পারেন। আপনি যদি নিজেই একই সাথে জাজ হন, একই সাথে সাক্ষী হন, একই সাথে প্রসিকিউটর হন এবং একই সাথে তারা তো বিচার এক্সিকিউশন, করে ফেলে নাই, বিচারের দাবি এটা তো করেছে। ন্যায় বিচারের দায়িত্ব। তারা তো আপনি দাবি, কারো ফাঁসি চাইতে পারেন না, আপনি কোনো অবস্থাতেই কারো ফাঁসি চাইতে পারেন ফাঁসি না, তার চাওয়া তো কারণ হলো আমাদের একদম রেগুলার একটা ব্যাপার। এটা তো মানে সব সময় তার ফাঁসি চাই, এবং এই এটা ফাঁসি ভুল চাই। কালচার, এবং এটা ভুল কালচার। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাই না? দেখেন, আপনি যেমন ধরেন আমাদের রাজনীতিতে আগে স্লোগান ছিল বিভিন্ন সময় যে এরে ধরো, এরে মারো, আগুন জ্বালো, এইগুলো রেটরিক। কিন্তু এই রেটরিকগুলো আমাদের আমাদের মানে পলিটিক্সের একটা টোন ঠিক করে দেয়। তো আপনি কোনো ব্যক্তিরই ফাঁসি চাইতে পারেন না, কারণ আপনি প্রিসাইসলি জানেন না সে অপরাধী কিনা। যদি আপনি প্রিসাইসলি জানেন যে সে অপরাধী এবং তার ফাঁসি, তাহলে তো আমাদের আইন আদালতের প্রয়োজন ছিল না, সাক্ষীর প্রয়োজন ছিল না, ডাবল চেক ডাবল ক্রসের প্রয়োজন ছিল না সেখানে। তারা তো আসলে ফাঁসির দাবি করছেন, কিন্তু বিচারের দায়িত্ব তো আদালতের। সেটি তো মানে সেইভাবেই তো আদালতের কাছেই মানে একটা দাবি করছেন, কিন্তু সেটি যে করে আপনি ফেলতে যখন হবে। আদালতের কাছে স্পষ্টভাবে একজন ব্যক্তির নাম তুলা ধরে ফাঁসি দাবি করতেছেন, তখন তো আপনি বিচার প্রক্রিয়ার উপরে এক ধরনের আনডিউ প্রেশার তৈরি করতেছেন। এই আনডিউ প্রেশার তৈরি করা কখনোই অ্যাকসেপ্টেবল না। জি, এখন যে প্রেশার তৈরি করছে বিচারের জন্য, হ্যাঁ, তো আমি এটাও একটু প্রশ্ন করতে চাই যে এই ইনকিলাব মঞ্চ বা ধরেন আপনারাও কি মনে করেন এই সরকার আসলে বিচার করতে চায় না? এত শক্ত প্রেশার তৈরি করা হচ্ছে কেন? এক, এবং ইনকিলাব মঞ্চ কিন্তু ফেসবুকে বলেছেও যে আমরা ক্রস ফায়ার দেখতে চাই না, হাদির খুনের ক্রস ফায়ার দেখতে চাই না। কেন মনে হচ্ছে যেরকম ক্রস ফায়ার করে ফেলা হবে? দেখেন, এটা এটা খুব সারপ্রাইজিং এবং খুবই ইন্টারেস্টিং কোশ্চেন যে এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে। এই সরকারের লেজিটিমেসি গণ অভ্যুত্থান। তো এই গণ অভ্যুত্থানের একজন নায়ক যখন আপনার প্রকাশ্য দিবালোকে আততায়ীর হাতে আপনার গুলিবিদ্ধ হইল এবং পরবর্তীতে আপনার শহীদ হইল, তো সেই খুনিকে ধরার জন্য তো সরকারের দিক থেকে কোনো ত্রুটি দলবলতা থাকার কথা না। কিন্তু আমি জানি না এটার কারণ কি, কিন্তু আমরা খুব সারপ্রাইজিংলি দেখতেছি যে সরকারের এখানে যতখানি করার কথা ততখানি তারা করতেছে না। যেই তদন্ত চলতেছে সেই তদন্ত কি চলতেছে আমরা নাগরিক হিসেবে খুব স্পষ্টভাবে জানতেছি না। ইনকিলাব মঞ্চ যদি স্যাটিসফাইড হইতো যে সরকারের তদন্ত একটা সার্টেন লেভেল পর্যন্ত আগাইতেছে, তাহলে তো তাদের শাহবাগে গিয়ে দাঁড়ানো লাগতো না। তো এখানে সরকারের অভ্যন্তরে আসলে কি হইতেছে এটা অস্পষ্ট। এবং এই ঘটনায় ধরেন যে সুষ্ঠু বিচারকে আড়াল করার জন্য কোনো ষড়যন্ত্র সরকারের মধ্য থেকে হইতেছে কিনা এই প্রশ্ন উঠতেছে। তো আমার বোধ হয় যে আমরা চাইবো যে সরকারের দিক থেকে যেন এই জিনিসটা খুব ক্লিয়ারলি জনগণকে অবহিত করা হয়
যে এইটার কতটুকু প্রোগ্রেস হইলো এবং কোন পর্যায়ে এটা আছে। ইনকিলাব মঞ্চই মানে দাবি করেছিল যে 24 ঘন্টার মধ্যে যদি এর আপডেট দেওয়া না যেতে পারে তাহলে তার মধ্যে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে। পরে এসে তারা বলছেন যে যে বুইরা ভাম আপনি কোথাও যেতে পারবেন না, এটার তদন্ত বিচার এটির ব্যবস্থা না করে যেতে পারবেন না, এরকম ব্যাপার বলা হচ্ছে। মানে আগে বললো যে চলে যেতে হবে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এখন বলছেন কোথাও যেতে পারবেন না ব্যবস্থা না নিয়ে। আসলে এখান থেকে কি বার্তা? দেখেন মানে দুইটা সময় তাদের যে বক্তব্যের মূল জায়গাটা তো হলো তারা ন্যায় বিচার চায়, তারা চায় যে খুনি যেন অ্যারেস্ট হয় এবং এইটার জন্য যেন সরকার দায়িত্ব পালন করে। তো এই দায়িত্ব পালনের জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে চাপ প্রয়োগ করতেছে, তাই না? এবং চাপ প্রয়োগের একটা পর্যায়ে হইতে পারে যে সে যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে হচ্ছে তার পদত্যাগ করে চলে যাওয়া। তো এটার মধ্যে তার ইনকনসিস্টেন্সি কিছু নাই। কিন্তু এখানে আমাদেরকে যে জিনিসটা মিসিং সেটা হলো সরকারের সাথে আপনার এই আন্দোলনকারীদের একটা আলাপ আলোচনা, যাতে করে আমরা সরকারের কাজটা ঠিকমতো আগাচ্ছে কিনা এটা যেন আমরা বুঝি। যে এইখানে কি আপনার তদন্তটা হইতেছে, তদন্ত তো কোনো ম্যাজিক জিনিস না, আপনি তো চাইলেই আর 6 ঘন্টার মধ্যে একটা সমাধান কিছু মানে পুলিশ ধরে ফেলতে পারে, বিষয়টা এরকম না। কিন্তু বিষয়টা রাইট ডিরেকশনে আগাইতেছে, সরকার তৎপর এবং সরকারের কাজ হইতেছে, এই জায়গাটায় এই আশ্বস্ত যে হওয়াটা গ্রেপ্তার করা হচ্ছে তাদের সহযোগী বা তার আত্মীয় স্বজনকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খুনিকে শনাক্ত করা হচ্ছে সিসিটিভির ফুটেজ দেখে, এগুলোকে কি অগ্রগতি মনে হয় না? অফকোর্স এগুলোকে অগ্রগতি মনে হয়, কিন্তু আমি এখনো পার্সোনালি কনভিন্সড না যে অগ্রগতি সাফিসিয়েন্ট এবং স্যাটিসফ্যাক্টরি। কারণ আমি পুরো পিকচারটা কারো কাছ থেকে পাচ্ছি না। ধরেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্য কেউ আপনার খুব ডিটেইল মানে এইটার একটা অন দ্য ফ্লাই আপডেট আমাদেরকে জানাচ্ছে, এই জায়গাটা আমি এখনো ক্লিয়ারলি মিসিং। যেমন ধরেন যে হাদির সাসপেক্টেড খুনি এখন কোথায় আছে এই ব্যাপারে কোনো প্রেসাইজ বক্তব্য নাই। আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্য আমি দেখছি। জানলে তো ধরেই ফেলতাম, যদি জানতাম কোথায় আছে তাহলে তো ধরেই ফেলতাম। তো ওনারা এতদিনও জানেন না কেন? এই প্রশ্ন উত্তর কে দিবে? ওনারা জানার কতটুকু কাছাকাছি? এটা তো ওনাদের ইনএফিসিয়েন্সির বহিঃপ্রকাশ যে ওনারা এখন পর্যন্ত জানে না। অথচ আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে সে ইন্ডিয়া পলাই গেছে। হ্যাঁ হ্যাঁ বলা হচ্ছে। তো এখন এগুলো কনফিউশন তৈরি করতেছে না? এখানে তো পুলিশ ডিপার্টমেন্টের আপনার যারা তদন্ত করতেছে তাদের কাছ থেকে আমরা খুব প্রেসাইজ ডেভেলপমেন্ট আশা করি। জি, সেটি সাফিসিয়েন্ট হচ্ছে না বলে আপনি মনে করছেন। আপনি একটু আগে বলছিলেন যে এক্স্যাক্টলি আমি এটা সাফিসিয়েন্ট হচ্ছে না বলে আপনি বলছিলেন যে স্লোগান ছিল আগে, স্লোগান রাজনীতির স্লোগান ছিল এরে ধরো তারে মারো, আপনি বলছিলেন কোট করি আপনাকে। এখন যে স্লোগানগুলো হচ্ছে আপনার, সেটি নিয়ে আপনার বক্তব্য কি? যেমন শরীফ ওসমান হাদির সেই বক্তব্যটা এখন তো মনে হয় ইনকিলাব মঞ্চের একটা স্লোগানে পরিণত হয়েছে। আমি আসলে উচ্চারণযোগ্য না বলে আমি একটু ডট ডট দিয়ে বলি যে গোপালগঞ্জের অস্তিত্ব থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এই প্রসঙ্গে তিনি বলছিলেন ডট 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 মাওয়া ছিঁড়ে ফেলতে হবে ডট 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 পোলাদের। এবং এখন এটি তার বিচারের দাবিতেও ইনকিলাব মঞ্চের অনেকেই এই অংশটুকুই বলছেন যে ছিঁড়ে ফেলতে হবে, এই ধরনের বক্তব্য আসছে। ইনকিলাব মঞ্চের মিছিল যাচ্ছে যে টিনের চালে কাউয়া মুজিব আমার ডট 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 এরকম স্লোগান আসছে। আমরা দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস শিবির সমর্থিত প্যানেল থেকে যে সালাউদ্দিন আম্মার, তিনিও বলছেন দেখতে পাইলে বাকশাল ওই সেই ডট 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 ছিঁড়া ফেল। সে শিবির প্যানেল থেকে না, সে অন্য প্যানেল থেকে আসছে। সে শিবির সমর্থিত প্যানেল থেকে না? শিবির সমর্থিত যে প্যানেলটা, সে ডিফারেন্ট প্যানেল থেকে ছিল। শিবিরের ক্যান্ডিডেট হারছে তার এগেইনস্টে। আচ্ছা, আপনি মানে এই স্লোগানগুলো নিয়ে কি বলবেন? স্লোগানের আগের স্লোগান নিয়ে যেহেতু কথা বলছেন, এখনকার দেখেন এই জিনিসগুলো আমি একটা কম্প্রিহেনসিভ ফেনোমেনা আকারে পড়তে চাই। সেটা হলো যে গণ অভ্যুত্থানের পরে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে হাসিনার ফ্যাসিবাদীর সময়ের অপারেশনের মধ্য দিয়া এবং জুলাইয়ে তারা একটা ট্রমাটিক এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গেছে। দেখেন আপনি এই ঘটনায় প্রায় 2000 মানে 1000 থেকে 2000 নাম্বার হবে যারা হচ্ছে আপনার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই সময়ে। আপনার 20-30 হাজার তরুণ হবে যারা আহত হয়েছে, তাদের অনেকে হাত হারাইছে, পা হারাইছে এবং এর আগেও তাদের ট্রমাটিক এক্সপেরিয়েন্স আছে। তো এই ট্রমার মধ্য দিয়ে যে তরুণরা আসছে তাদের আচরণের মধ্যে আপনি বহু জায়গায় এরকম অ্যাগ্রেসিভ এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণ পাবেন। এটা খুবই স্বাভাবিক। এরকম একটা ট্রমাটিক এনভায়রনমেন্টের মধ্য দিয়ে গেলে যে কোনো সমাজে যে কোনো প্রজন্মের মধ্যে এটা হবে। যে কোনো সময় আপনি হিস্টোরিক্যাল এনি ইভেন্ট আনেন, আপনি একটা ইভেন্ট আমাকে দেখাতে পারবেন যুদ্ধের পরেও এরকম আপনি বলছেন যে এরকম আচরণ, হ্যাঁ অনেক, তারপরেও অনেক বিতর্কিত আচরণ এসেছে যে আচরণগুলোকে প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু এইরকম ভাষা কেন এরকম হয়ে যাবে? ভাষার কেন কি বলবো কুরুচিপূর্ণ ভাষা কেন আসবে?
আপনার এই জাতীয় ট্রমাটিক এনভায়রনমেন্টের পরে ভাষা এবং ভায়োলেন্স, কাউন্টার ভায়োলেন্স, এইটা সাধারণত হয়, এক্সপেক্টেড না, কিন্তু এটা সাধারণত হয়। কোশ্চেনটা এই জায়গায় না, আপনি যেখানে প্রশ্নটা করতেছেন এটা কেন হয়, এটা কোনো কোশ্চেন না। কোশ্চেন হইল আমরা এটাকে কিভাবে ওভারকাম করে যাব। আমরা তো এই জায়গায় আটকায় থাকবো না, তাই না? আমরা এটার বিয়ন্ডে যাব। বিয়ন্ডে যাওয়ার প্রক্রিয়াটা হলো আমাদেরকে সময় নিতে হবে, এই গ্রিভেন্সটাকে নেভিগেট করতে হবে এবং এটাকে একটা পজিটিভ ওয়েতে আমরা যাতে অতিক্রম করি। কিন্তু আমি প্রশ্নটার মেরিটটা বুঝতে পারতেছি না। আপনি কি মনে করেন যে একটা ২০ বছরের তরুণ ছেলে যে দাঁড়ায় দেখছে তার পাশে দাঁড়ায় আর একজন গুলি খেয়ে মরে গেছে, দেখছে যে তার লাশ নিয়ে পোড়ায় ফেলছে, আপনি তার কাছ থেকে কি মানে সিভিলাইজড আচরণ আশা করেন? এটা অবশ্যই পসিবল এই সময়? অবশ্যই সিভিলাইজড আচরণ আশা করব, কেন করব না? সিভিলাইজড ওয়েতে কি প্রতিবাদ করা যায় না, বিক্ষোভ করা যায় না, বিচার করা যায় না? এই ট্রমাটিক এনভায়রনমেন্টের পরে, এবং সে যদি মানে এই মির্জা গালিব, ট্রমাটিক আমি আসলে এনভায়রনমেন্টের ব্যক্তিগত পরে, মতামতের জায়গা কখনো যেতে চাই না, যে আমার ব্যক্তিগত মতামতকে, কিন্তু এই ভাষাটি, এই শব্দটি, আমার জ্ঞানের লিমিটেশন, এই শব্দটির অর্থই আমি জানতাম না। এই শব্দটি পরবর্তীতে আমি জানলাম যে, এবং এই ধরনের শব্দ আমরা মুরব্বীদের সামনে শুনতেও অস্বস্তি বোধ করি। সেই শব্দটি এখন এরকম সিনিয়র লিডারদের সামনে বসে বসে দেওয়া হচ্ছে, এটি মানে এটি একটা দেখেন justification পায়? এটা কোথা থেকে আসছে এটা আপনি বুঝবেন এই জায়গায়, যে শেখ হাসিনা তার অপারেশনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এই দেশে মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, সে কোথাও এটার প্রতিবাদ করতে পারতো না। তার ফলে তার প্রতিবাদের একমাত্র জায়গা হয়ে দাঁড়ায় আপনার সোশ্যাল মিডিয়া, এবং সেই প্রতিবাদের ভাষা আপনার হচ্ছে কিছুটা আগলি, কিছুটা অগ্রহণযোগ্য ভাষা হয়ে দাঁড়ায়। এবং এই অপারেশনের এগেনস্টে এই ভাষা এক ধরনের ন্যায্যতা পায় আনএক্সপেক্টেডলি। এবং আমি গণ অভ্যুত্থানের পরে এই তরুণ প্রজন্মের যে আচরণ এবং যে কথা, এটার মধ্যে দিয়ে তার যে বিপ্লব, তার যে বিদ্রোহ, এইটাকে ওইটার সাথে কানেক্ট করে পড়ি। আপনি দেখেন ওসমান হাদির একটা বক্তব্য আছে, সে সেখানে বলছে যে মজলুমের ভাষাই হলো তার হাতিয়ার। এই যেহেতু সে মজলুম, সেইটার মধ্যে দিয়ে আপনার সেই ইনজাস্টিসকে আর কোনোভাবে পরিবর্তন করতে পারতেছে না, তখন সে তাকে গালি দিয়ে তার মনের ক্ষোভ মিটাইতেছে। তার ফলে তার ভাষাটা এই জায়গায় গিয়ে দাঁড়াইতেছে। তো এইটাকে আপনি তার হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসতেছে, এটা থেকে যদি ডিটাচ করে পড়েন এবং এই প্রশ্ন তুলেন, তাহলে আপনি কোনোদিন এটাকে বুঝবেন না। এটাকে বুঝতে হইলে আপনাকে তার এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের সাথে মিলায়া পড়তে হবে। কিন্তু এখানে পয়েন্ট হলো ধরেন এখন যারা যে, আওয়ামী লীগের না না না, আমি আর একটু হ্যাঁ, শেষ করি, আমি একটু বলেন, শেষ করি। নিশ্চয়ই। পয়েন্ট হলো যে আপনি যদি এই সিচুয়েশনটাকে স্লোলি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেভিগেট করেন, ওভার দ্য টাইম আপনি দেখবেন যে এটা একটু একটু করে কমে আসতেছে। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ফলো করেন, আমার কাছে মনে হয় যে গত এই যে আমরা ১-১.৫ বছর ক্রস করে আনলাম শেখ হাসিনা পতনের পরে, সিচুয়েশনটা স্লোলি একটা ইকুইলিব্রিয়াম এবং নর্মালসির দিকে যাইতেছে। আমরা যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে আরও সিস্টেমেটিক জায়গায় যাইতে পারি, আপনি দেখবেন এটা একটা নর্মাল জায়গায় চলে আসবে। নর্মাল জায়গায় কি যাবে, নাকি এর মানে ট্রমার কারণে যারা আবার ভিকটিম হচ্ছেন তাদের আবার যে ট্রমা তৈরি হচ্ছে, সেই ট্রমার একটা প্রতিফলন সামনের দিনে থাকবে? না, আমি মনে করি ট্রমায় যে ট্রমায় এখানে বাড়তে বাড়তে থাকবে না, যে একটা ট্রমা। এটা এই পুনরুৎপাদনের দিকে যাবে না যদি আমরা খুব দ্রুত একটা সিস্টেমেটিক গণতন্ত্রের দিকে যাইতে পারি। কিন্তু যদি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটাইতে না পারি, তাহলে এটা রিপ্রোডিউসিং হতে পারে। ধরেন মানে সেই ট্রমা থেকে এখন আওয়ামী লীগের কাউকে দেখলে তাকে মেরে ফেলা যায়, তাকে হত্যাযজ্ঞ করে ফেলা যায় আর কি, বা ছাত্রলীগের কেউ থাকলে, তারা নিষিদ্ধ সংগঠন, তাদের কর্মকাণ্ডের সমালোচনা ভয়ঙ্করভাবে আছে, কিন্তু তাদেরকেও হত্যা করে ফেলা যায় এবং সেটি আসলে খুব অপরাধ হিসেবে গণ্যও হয় না। এই ট্রমা তাদের মধ্যে থাকবে না, তাদের পরিবারের মধ্যে, তারা যখন সামনে যদি কখনো আমি তো জুলাইয়ের পরে একজনও ছাত্রলীগের কাউকে হত্যা করতে দেখলাম না, বরং আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মাসুদ নামে সন্ত্রাসীরাই, সম্ভবত একজন, তার ছোট্ট একটা আমরা বাচ্চা, দেখলাম, তখন হাদির মতোই ছোট একটা দেখেন, বাচ্চা ছিল, তাকেও ওইভাবে গণপিটুনিতে সে সময় মেরে ফেলা হয়েছিল কোথায় রাজশাহী কোথায় বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে। হ্যাঁ, এরকম অনেক, সেটি হবে খুব মেইন স্ট্রিমে হয়তো খুব আসেও না, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে টুকটাক খবর পাই যে এখানে এটা হয়েছে সেটা হয়েছে, দেখেন এই জাতীয় বা ঘটনা জেলখানায় তো ধরেন বিনা বিচারে অনেকে মানে বিনা কিন্তু চিকিৎসায় অনেকে। কিন্তু দেখেন আপনি ঘটনাটাকে যদি এইভাবে দেখেন যে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে গুলি করে আপনার খুন করলো। এই দেশে এখনো এটা হইতেছে। এই দেশে যখন এনসিপি গোপালগঞ্জে গেল, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপরে আবার আক্রমণ করলো। শেখ হাসিনা মাঝে মধ্যে বইলা বেড়াইতেছে তার নামে যারা মামলা করছে তাদেরকে উনি আবার দেখে নেবেন। তা আওয়ামী লীগ তো এখন একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, এটা অল আউট একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। তার রাজনীতি কোথায়? আপনি যে তার রাজনৈতিক অধিকারের পক্ষে আগ্রহ করবেন, আমিও তার রাজনৈতিক অধিকারের পক্ষে আগ্রহ করতে ইন্টারেস্টেড,
কিন্তু এই ক্রিমিনাল এন্টারপ্রাইজ থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে না আসে, তাহলে আপনি তার রাজনৈতিক অধিকারের পক্ষে কিভাবে আর্গুমেন্ট করেন? একদমই খুবই মানে আপনি যে ক্রিমিনাল এন্টারপ্রাইজ বলছেন সেটা অনেকটাই তাই, যে তারা আসলে এরকম উস্কানি দিচ্ছে বা বলছে, কিন্তু একই রকম কথা তো এই পক্ষ থেকেও বলা হচ্ছে। সেটি যদি খালি ট্রমা বলা হয়, ওদিকে ট্রমা হবে না? তারাও তো একরকম ট্রমার শিকার হচ্ছে, তাদের বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। তারা কি ট্রমা, তাদের মধ্যে কি ট্রমা নাই? আপনি তাদের 17 বছর অপরাধের পরে যেটুকু হয়েছে, এটুকু তো যেটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম হয়েছে। আপনি যেটুকু হয়েছে এটাকে যদি সমানভাবে দুইটাকে মাপেন, আমি মনে করি যে দ্যাটস নট দ্য রাইট থিং। কিন্তু আপনার প্রশ্নের একটা মেরিট আছে, সেই মেরিটটা হলো যে আমরা এখন যেই ইন্টারমিডিয়েট স্টেজে আছি, এই ইন্টারমিডিয়েট স্টেজে যদি আমরা লম্বা সময় থাকি, তাহলে সমাজে এইটা মানুষের যেই গ্রিভেন্স এবং তার মধ্য দিয়ে যেই আপনার সাইকেল, এই সাইকেলের আবার পুনরুৎপাদন হইতে পারে। এটার ক্ষেত্রে আমি অ্যাগ্রি করি। কিন্তু আপনি যদি দুইটাকে সমানভাবে তুলে ধরে কোশ্চেন করেন, আমি মনে করি এটা রাইট মেরিট না। তার কারণ হলো এই 17 বছর যেই অন্যায় অত্যাচার, যেই খুন গুমের মধ্য দিয়া এই দেশের মানুষ গেছে, তার গ্রিভেন্সটা যথেষ্ট পরিমাণ জাস্টিফাইড। সেই গ্রিভেন্সের সাথে আপনি আওয়ামী লীগের লোকের গ্রিভেন্সকে এখন আপনি তুলনা করতে মানে পারবেন এই না। অর্থে তুলনা এই করতে, তুলনাটা এই রাইট অর্থে হবে না। তুলনীয় হতে পারে কিনা যে ধরেন যেই মানুষটার পরিবার গুমের শিকার হয়েছে, যেই মানুষটা, তার যে পরিবারের যে গ্রিভেন্স, এখনো যে মানুষটা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা তাকে জেলখানায় রেখে দেওয়া হচ্ছে, তা খুব বিচার প্রক্রিয়া খুব যৌক্তিকভাবে আগাচ্ছে না বা হচ্ছে না, তার যে পরিবারের একটা গ্রিভেন্স, পরিবার বা মানুষের জন্য মানে একজন ছেলের তার বাবার প্রতি বা স্ত্রীর তার স্বামীর প্রতি ভালোবাসা, এগুলোর মায়ের ছেলের প্রতি ভালোবাসা, এগুলোর তো একটা কমন বিষয় আছে। তাদের গ্রিভেন্সটা কি একরকমের না? না, অফকোর্স গ্রিভেন্স বা একরকম। হাদির যে বাচ্চাটা আর ওই মাসুদের যে বাচ্চাটা, তার বাবার জন্য না, অফকোর্স তার সেটি একরকম না? গ্রিভেন্স একরকম। এই পয়েন্টের সাথে তো কোনো দ্বিমত নাই। আমরা যেই কারণে এই যে সিচুয়েশন, এটাকে মিনিমাইজ করতে চাই এবং যেই কারণে একটা নিয়মতান্ত্রিক পরিবেশে আমরা যাইতে চাই। এটা কেন যাইতে চাই? এটা যাইতে চাই এই কারণে, যাতে করে এটা অনিয়ন্ত্রিত থাকলে পরে এরকম ঘটনাগুলো সমাজে ঘটতে থাকবে। দেখেন, আইন নিজের হাতে যদি তুলে নেয়, তাহলে দুইজন হয়তো রাইট সময়ে তুলে নেবে, কিন্তু তিনজন ভুল সময়ে তুলে নেবে, ভুল লোকের কাছ থেকে তুলে নেবে, এবং সমাজে ভুলের পরিমাণ বাড়তে থাকবে। তো এই কারণে আমাদের এই ইন্টারমিডিয়েট সময়টা থেকে যত দ্রুত সম্ভব আমাদের একটা নিয়মতান্ত্রিক জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে। আপনার এই পয়েন্টের সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আপনি এটাকে ইকুয়েট করেন না। তার কারণ হলো আমরা 16 বছরের একটা অন্যায় অত্যাচার গুম এবং খুন থেকে বের হয়ে আসছি। কাজে এইটার মধ্য দিয়ে যে প্রজন্ম গেছে এবং তাদের যে বিশাল সংখ্যক মানুষের যে গ্রিভেন্স, এটার সাথে আপনি এটার ইকুয়েট করাটা আমি কোনো অংশে আমি ঠিক মনে করি না। আমাদেরকে মনে রাখতে হবে যে জুলাইয়ে আপনার মানে 1,500 তরুণ, 20 বছরের বাচ্চা, 17-18 বছরের, 22 বছরের, তারা গুলি খেয়ে মারছে। আপনি পুলিশের ভ্যান থেকে ফালায় দিয়ে তারে মারছে, তার লাশ ধরে নিয়ে আপনার হচ্ছে পোড়ায় ফেলছে। এই বিভৎসতার মধ্য দিয়ে আমরা আসছি। কাজে এটাকে ইকুয়েট করে আমরা যেন এটাকে ডাইলুট না করি। আমি ওই যে কিন্তু আপনি ইকুয়েটটা যদি অনেক সেই ক্ষেত্রেই কিন্তু বলছি। আপনি যদি অনেক প্রিন্সিপাল এই প্রশ্নটা তুলতে চান যে আমরা এটার কাউন্টারটা যেন এমনভাবে না করি যে সেইটা সমাজে আবার আরেকজনের গ্রিভেন্স তৈরি করে, আমি আপনার সাথে 100 বার একমত। জি, ডক্টর মির্জা গালিব, আর ছোট্ট ছোট্ট করে দুটো বিষয়ে যদি একটু আপনার কাছ থেকে শুনি, যে জামায়াত ইসলামী মানে সামনে নির্বাচনের ক্ষেত্রে মানে ইসলামের উপরে বা ধর্মীয় জায়গাটা যে যে বলছে, সেটার অনেক রকম সমালোচনাও হচ্ছে। যেমন ব্যারিস্টার শাহরিয়ার, তিনি বলছেন যে জান্নাতে যেতে গেলে জামাত ইসলাম করতে হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। বা বলছেন, জামাতের প্রার্থীকে শুনছিলাম, তিনি বলছেন যে জামাতে ভোট দেয়া সোয়াবের কাম, হাসরের ময়দানে দাড়ি পাল্লা ছাড়া কোনো মার্কা থাকবে না। এই যেরকম বক্তব্য আরও বিভিন্ন মানে প্রার্থীর কাছ থেকে টুকটাক এরকম আওয়াজ শোনা যাচ্ছে। আপনি আসলে কি বলবেন, এটা কেমন টুল নির্বাচনে বা ভোট পাওয়ার জন্য? দেখেন, আমাদের সমাজে যেহেতু মানুষের ধর্মের ব্যাপারে সেন্সিটিভিটি আছে, তো এই কারণে ধর্মীয় ইমোশনকে রাজনীতিতে ব্যবহার করার একটা প্রবণতা আছে এবং অনেকে এই জাতীয় বক্তব্য দেয়। এটা আপনি বিএনপিরও মাঠ পর্যায়ের লোকদেরকে দেখবেন বক্তব্য দেয়, জামাতেরও মাঠ পর্যায়ের লোক থেকে অনেক সময় বলে। এগুলো অধিকাংশ ক্ষেত্রে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। ইসলামী রাজনীতির ক্ষেত্রে ইসলামের নীতি আদর্শ এবং মডেলের উপর দাঁড়াইয়া সমাজ এবং রাষ্ট্রকে রিকনস্ট্রাকশন করার একটা আপনার ইডিওলজিক্যাল তাড়না আছে। আমাদের দেশ যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, অন্যান্য রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলামী রাজনৈতিক দল বলে না, তারাও আপনি দেখবেন যে ইসলামের অনেকগুলো বক্তব্যকে অ্যাডপ্ট করে। যেমন আপনি ধরেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না, এটা আওয়ামী লীগও বলছে, এটা বিএনপিও বলে। আপনি যদি তারেক রহমানের বক্তব্য দেখেন, উনি ওই দিন ওনার বক্তব্য বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উনি সমাজকে রিকনস্ট্রাকশন করতে চান। কাজে এই ধর্মীয় এলিমেন্টগুলো কিন্তু আমাদের রাজনীতিতে অলওয়েজ আছে। এই দেশের মেজরিটি মানুষ মুসলমান, এটা থাকবেই। তো রাজনৈতিক দলগুলোকে আপনার মানে ধর্মকে এক্সক্লুসিভলি নিজের রাজনীতির লেজিটিমেসি তৈরির জন্য ব্যবহার করা বন্ধ করতে হবে।
এটা যে সমস্ত টুকটাক বক্তব্যের মধ্যে আসে, আমি প্রায় এটা আর্গু করি যে এটা অধিকাংশ সময় আপনি জামাতের মেইন স্ট্রিম লিডারশিপের বক্তব্য পাবেন না। আপনার জামাতের আমির এই জাতীয় বক্তব্য দেন না, জামাতের সেক্রেটারি জেনারেল এই জাতীয় বক্তব্য দেন না। এগুলো আপনি অনেক সময় হচ্ছে থার্ড ফোর্থ লেয়ারের লোকদের থ্রুতে এই বক্তব্যগুলো আসে, কিন্তু এই বক্তব্যগুলোর ব্যাপারে কেয়ারফুল হওয়া ভালো। মানে তারা তো আসলে নির্বাচন করবেন, তারা তো প্রার্থী, তারা তাদের ভোটারদের এটি বলছে, এটি এক রকমের ধর্ম অবমাননা হয় নাকি? মানে বেহেশতে যেতে গেলে বা জান্নাতে যেতে গেলে জামাতে ভোট দিতে হবে। দেখেন, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। আমি বলবো যে এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। কোনো দলেরই এরকম এক্সক্লুসিভলি মানে ধরেন যে আমি ধর্মের এজেন্ট, অথবা আমার দলই হচ্ছে একমাত্র রাইট দল, অথবা আমার দল করলে পরেই আপনি হচ্ছেন প্রপারলি মুসলিম হিসাবে অ্যাক্ট করবেন, এরকম এক্সক্লুসিভ বক্তব্য কোনো রাজনৈতিক দলেরই দেওয়া স্পষ্ট উচিত আপনার না। বক্তব্য, আপনি বলছেন এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বক্তব্য। এই যে ইদানিং আগেও হতো, মানে ইদানিং খুব ঘন ঘন দেখা যায় তৌহিদি জনতার নামে এটা ভাঙচুর সেটা ভাঙচুর, মাজারে হামলা, কনসার্ট। এই যে সম্প্রতি মানে গতকালেরই সম্ভব বা পরশু ঘটনা, জেমসের একটি কনসার্ট ছিল, সেটি তৌহিদি জনতার হামলায় সেটি মানে ভণ্ডুল হয়ে গেল। এই তৌহিদি জনতা, এটি আসলে কি একটা প্রপার টার্ম? তারা কি আসলে তৌহিদি জনতা? দেখেন, ইন্টারেস্টিং হলো তৌহিদি জনতা কিন্তু শেখ হাসিনার সময়ও ছিল। হ্যাঁ, এবং আপনি জানেন যে জামাতের যে সমস্ত লিডারদেরকে এই যে যুদ্ধ অপরাধের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে, হাসিনা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছিল ধর্ম অবমাননার মামলায়। তো ধর্মকে রাজনৈতিক টুল হিসাবে ইউজ করা, এটা কিন্তু আমাদের সমাজে আরও আগে ছিল। আপনি যেই জায়গাটা থেকে এই প্রশ্নটা করতেছেন, সেই জায়গাটা মূলত সমাজে মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। এবং এই ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক ঘটনাটা বোধহয় কিছুদিন আগে যেটা ময়মনসিংহে আপনি দেখছেন, যে একজনকে ধর্ম দীপু বিশ্বাস, তাকে আপনার পিটাইয়া এবং তারপরে আপনার পোড়ায়া মারা হয়েছে। অত্যন্ত নৃশংস ঘটনা। তো সমাজে যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থাকে, তাহলে এইটার অ্যাবিউজ হবে। এটা মোরাললেস আপনি বলতে পারেন যে এটা হবেই। এবং এটাকে আপনি শুধু ধর্মের জায়গায় দেখলে হবে না, বুঝছেন, একটা সোশ্যাল ফেনোমেনা। আমাদের সমাজে আপনি এর আগে কত বছর আগে আমার মনে নাই, যে আপনার ওই যে ছেলে ধরা সন্দেহে একজন মহিলাকে পিটায় মারছে, তাই না? চোর সন্দেহে পিটায় মারে, এটা কিন্তু আমাদের সমাজে আছে। একই মানসিকতা থেকে এটা আসে। এখন এই সেটি তো মানসিকতাটা একদম নিছক একটা মব, আর এটির একটা বিশেষ নাম আছে, তৌহিদি জনতা। আমি আসলে নাম আপনার তো কাছ থেকে দেখেন, এই নামের কি যৌক্তিকতা আছে কিনা, মানে তারা এই ধরনের কাজ যারা করতে যাচ্ছে তাদেরকে তৌহিদি জনতা বলার, এটিকে একটা প্রপার টার্ম ইউজ করার জন্য? না, প্রপার টার্ম না। তার কারণ হলো যে দেখেন, আপনি আইন নিজের হাতে তুলে নিতে কেউ পারবে না, এটা ইসলামে অ্যাকসেপ্টেবল না। যখন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আছে, তখন সেইখানে ডেজিগনেটেড পিপল বাদে আর কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এই ময়মনসিংহের ঘটনার পরে আমার বোধ হয় যে এটা একটা সিরিয়াস ঘটনা, যেখানে আমাদেরকে এই জিনিসটা সিরিয়াসলি পিক আপ করতে হবে, যে সমাজে ধর্মের ব্যাপারে মানুষের যদি ইমোশন আছে, এই ইমোশনটাকে যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয়, তাহলে কেউ কেউ এইটাকে এরকম দুঃখজনক ঘটনায় কনভার্ট করতে পারে। কাজে এটা যাতে না হয়, এই কারণে আমাদের যারা আলেম ওলামা আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদের সবাইকে এই ব্যাপারে স্পষ্টভাবে কথা বলতে হবে। কিন্তু এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটা হলো যে আইনের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আনতে হবে। সমাজে আইনের শাসনের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনি এই যে সামাজিকভাবে আইন হাতে তুলে নেওয়া, এটাকে আপনি কখনোই আটকাতে পারবেন না। কারণ এটা মূলত তৈরি হয় আইনের প্রতি মানুষের অনাস্থার জায়গা থেকে। ইদানিং আইনের প্রতি অনাস্থাটা কি এত বেড়ে গেল, মানে এত বেশি তৌহিদি জনতা? না, এটা আমাদের সমাজে সবসময় ছিল। শেখ হাসিনার ফ্যাসিজমের মধ্য দিয়ে এটা আরো খারাপ অবস্থা হয়েছে। এবং আপনি এখনকার কোনো সোশ্যাল ফেনোমেনাই, আপনি যদি গত 15 বছরের যে ব্লান্ডার, এটা বাদ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি কোনো সোশ্যাল ফেনোমেনাই আপনি বুঝতে পারবেন না। আমি বরং আপনার এই প্রত্যেকটা প্রশ্নকে আবার রিভিজিট করতে ইন্টারেস্টেড হবো আজকে থেকে 5 বছর পরে, যদি আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে যাই। আফটার 5 ইয়ার্স আমাদের সমাজ কি পজিটিভলি সামনের দিকে যাইতেছে না পিছনের দিকে যাইতেছে? নিশ্চয়ই। এখন আপনার এই প্রত্যেকটা প্রশ্নকেই আমি একটা সামাজিক ফেনোমেনা হিসাবে পড়তে ইন্টারেস্টেড, যেটা আমি মনে করি যে ফ্যাসিবাদের সময় আমাদের সোশ্যাল সিস্টেম ভাঙা চড়ে গেছে এবং তার আউটপুট হিসাবে এগুলো হইতেছে। ডক্টর মির্জা গালিব, নিশ্চয়ই 5 বছর পরেও আসলে সত্যি সেই ফেনোমেনাগুলো নিয়ে কথা বলবারও আপনার সাথে সুযোগ হবে। অনেক ধন্যবাদ, আজকে অনেকটা সময় আপনার সাথে কথা বললাম।